হ্যালো 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 এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছো তোমরা? সো আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি না সবাই প্লিজ একটু কমেন্ট করে জানাই দিবা। সবাই একটু কমেন্ট করে জানাও যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা এবং ঠিক মতো শোনা যাচ্ছে কিনা। হ্যালো, সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। সাউন্ড কি শোনা যাচ্ছে? ঠিক আছে, হ্যাঁ, সব কিছু ক্লিয়ার। গুড। হ্যালো হ্যালো। হ্যাঁ, সমস্যা নেই, ওকে। অল ক্লিয়ার, ওকে গুড। হুম হুম, সমস্যা নেই। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গুণগত রসায়নের ৫ নম্বর পর্বে। তো আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা আমাদের আইসো সম্পর্কিত যত রাশিমালা ছিল সেগুলো কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ আইসোটোপ কি, আইসোটোন কি, আইসোবার কি, আইসো ইলেকট্রন কি, আইসো স্টার কি, আইসো ডায়াফার কি, আইসো নিউক্লিয়ার কি, এই টপিকগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। ওখান থেকে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস দেখেছি এবং সেখান থেকে বিগত বছরে যতগুলো এমসিকিউ আসছে সবই ইনশাল্লাহ আমরা কিন্তু সলভ করে ফেলেছি আমাদের গত ক্লাসে, তাই না? তো আজকে আমরা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট এবং মজার টপিক নিয়ে আলোচনা করব। যারা ক্লাসটা শুরু থেকে করবা আশা করি সবাই খুব মজা পাবা আজকের টপিকগুলো পড়ে। তো আমরা আমাদের আজকের টপিকটা শুরু করব। তো তোমরা যারা আছো তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও, ঠিক আছে? এবং সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানায় দাও, ওকে? ওকে ওকে, অল ক্লিয়ার। সো চলো আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করি। হ্যাঁ, এখন আজকে আমরা প্রথমেই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, বা যেটাকে আমরা বলি এএমইউ। হ্যাঁ, অ্যাটমিক মাস ইউনিট বা এএমইউ জিনিসটা কি, সংক্ষেপে বলা হয় এএমইউ। হ্যাঁ, এখন দেখো সিম্পলি একটু বোঝার চেষ্টা করো। ধরো আমি তোমারে বললাম যে আমার ওজন, ধরো বললাম 60 কেজি বা 65 কেজি। ওকে, এখন তো এই যে আমার একটা মানুষের তুমি ওয়েট নির্ণয় করতেছো কোন এককে ভাইয়া? কেজি এককে। কোন এককে? কেজি এককে, তাই না? তো ঠিক সিমিলারলি আমরা যদি এরকম কোনো একটা পরমাণুর ওয়েট নির্ণয় করতে চাই, কোনো একটা পরমাণুর ওয়েট নির্ণয় করতে চাই, তাহলে তার যে এককটা আছে, তার যে কি আছে, এককটা আছে, সেই এককটাকে বলা হয় অ্যাটমিক ম্যাস ইউনিট। কারণ পরমাণু তো অনেক ছোট, তাই না? এখন একটা পরমাণুরে তো আর তুমি কেজি দিয়ে কেজিতে মাপতে পারবা না, পারবা? কোনো একটা পরমাণুরে তুমি জাস্ট ইমাজিন করো একটা পরমাণুরে কেজিতে মাপবা, তাহলে কত কম ওজনটা। চিন্তা করো তো, অনেক কম ওজন না, অনেক ছোট্ট একটা জিনিস, অনেক কম ওজন। তো এত কম একটা ওজন, এটাকে কেজিতে কনভার্ট করলে এত কম হবে যেটা আসলে আমরা রিয়েল লাইফে ফিলই করতে পারবো না। তো যখনই কোনো কিছু অনেক কম হয় তখন সেই জিনিসগুলোকে বড় করে আসলে প্রকাশ করে। তো তার জন্যই দেখবা তোমাদের একটা পিএস স্কেল আছে, মানে আমরা দেখবা যে লগ নিয়ে আসি, এরকম অনেক কাজ করি। হ্যাঁ, কোনো একটা বড় জিনিসকে ছোট করে রিপ্রেজেন্ট করার জন্য বা কোনো একটা ছোট জিনিসকে বড় করে রিপ্রেজেন্ট করার জন্য দেখবা আমরা আমাদের পিএস লগ নিয়ে আসি। যেমন তোমরা পিএস বের করছো না, যে পিএস কীরকম বের করছিলা, এরকম দেখো মানে কেন আসলে এইগুলোর দরকার হয়। দেখো, ধরো আমি তোমাকে বললাম আমার কাছে আছে, সাপোজ ধরো ধরলাম তোমার কাছে 0.000000000, তারপর ধরো বললাম 1। এখন দেখো এই মানটা কিন্তু অনেক ছোট। 0.1 2 3 4 5 6 7 8 9, 9টা শূন্য, তারপরে হচ্ছে 1। তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি, দেখো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখি যে 1 × 10⁻⁻⁻10।
এই দশমিকের পরে এক ঘর আগাইলে প্রতিটার জন্য -1 করে 10⁻⁻1 করে কি হয় তোমার বাড়তে থাকে। তো দেখো এটাকে আমি এইভাবে লিখতে পারি। এখন তুমি চিন্তা করো, এটা কিন্তু অনেক ছোট একটা মান না, 0.0000000000001, অনেক ছোট একটা মান। তো এই মানটাকে, এত ছোট মান, এটাকে আসলে ফিল করা যায় না। তো এটাকে ফিল করানোর জন্য বা এটা সিগনিফিকেন্স বোঝানোর জন্য আমরা কি করি, এটার সাথে মাইনাস লগ নিয়ে আসি। যখন তুমি এটার সাথে মাইনাস লগ নিয়ে আসবা, তখন দেখো এই 1 × 10⁻⁻10টাকেই যখন মাইনাস লগ করবা, তখন এই ভ্যালুটা আসবে হচ্ছে 10। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে পিএইচ, এবং বলি যে একটা জিনিসের পিএইচ হচ্ছে 10। তো পিএইচ 10 মানে কি, পিএইচ 10 মানে আসলে ঘনমাত্রা হচ্ছে অনেক কম। দেখো 0.00000000001, মানে অনেক কম। তো এটাকে তো ফিল করা যায় না। তুমি মনে করবে আল্লাহ এস প্লাসের ঘনমাত্রা এত কম, অনেক কম। বাট এইটাকে সিগনিফিক্যান্ট করার জন্য এই যে মাইনাস লগ নিয়ে আসছো, আইনে কি করছো, মানটা কত বলছো 10। আর তুমি যখন দেখো একটা অ্যাসিডের পিএইচ 10, বা কোনো একটা অ্যাসিডের পিএইচ এইচ প্লাসের ঘনমাত্রা 10, ঠিক আছে, বা কোনো একটা ক্ষারের পিএইচ এর মান হচ্ছে 10, তো তার মানেই তুমি আসলে ওইখান থেকে দেখো একটা কিন্তু ভ্যালু বুঝতে পারতেছো, ফিল করতে পারছো, আচ্ছা সোডিয়াম হাইড্রোক্সাইডের এই ক্ষারটা, এটার পিএইচ এর মান হচ্ছে 10, ঠিক আছে। তো এই কোনো একটা এরকম ভ্যালু যখন অনেক ছোট হয়ে যায়, সেগুলোকে সিগনিফিকেন্ট করার জন্য আমরা বিভিন্ন ওয়ে বা টেকনিক অবলম্বন করি। অথবা কোনো একটা ভ্যালু যখন অনেক বড় হয়ে যায়, তখনও সেগুলোকে ছোট করার জন্য আমরা একটা টেকনিক অবলম্বন করি। কীরকম, যেমন ধরো তোমার বললো যে ভূমিকম্পে কোনো একটা জিনিসের ধরো 7 মাত্রার ভূমিকম্প, 7 মাত্রার ভূমিকম্প। এখন এই 7 মাত্রার ভূমিকম্প বলতে আসলে কি বোঝায় জানো? 7 মাত্রার ভূমিকম্প মানে কি, 7 মাত্রার ভূমিকম্প বলতে বোঝাচ্ছে প্রতি সেকেন্ডে 10 লক্ষ বার 10⁻7 বার কম্পন হয়েছে। প্রতি সেকেন্ডে 10⁻7 বার কম্পন হয়েছে। তো এটা কি আসলে ওই যে শর্ট করার জন্য আবারও লগ নিয়ে আসা হয়, এবার মাইনাস লগ না, শুধু লগ নেই, লগ নিয়ে 10⁻7 করলে তোমার ভ্যালুটা আসে হচ্ছে 7, তোমার ভ্যালুটা আসে 7। তো প্রতি সেকেন্ডে 10 লক্ষ বার কি হয়েছে, কম্পন হয়েছে। প্রতি সেকেন্ডে 10 লক্ষ বার কম্পন হয়েছে। এই জিনিসটাকে 10 লক্ষ বা প্রতি সেকেন্ডে 1 কোটি বার কম্পন হয়েছে, এই সকল জিনিসকে ছোট করে বোঝানোর জন্য আমরা রিক্টার স্কেলে লগ ব্যবহার করি। লগ ব্যবহার করলে মানটা হয়ে যায় 7। তখন যখন তোমরা বলবে প্রতি সেকেন্ডে 10 কোটি বার কম্পন হয়েছে, তখন আমরা বলি রিক্টার স্কেলে এটার মাত্রা হচ্ছে 8। বুঝতে পারছো? ক্লিয়ার কিনা? প্রতি সেকেন্ডে 10 কোটি বার কম্পন হয়েছে, ওটাকে বলা হয় রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প। ঠিক আছে? তো এই যে এই যে দেখো, কোনো একটা বড় জিনিসকে ছোট করা বা একটা ছোট জিনিসকে বড় করা, এগুলোর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন টেকনিক অবলম্বন করি, হ্যাঁ, যেন ভিজুয়ালটা দেখতে সুন্দর হয়। এখন এই পরমাণুর ক্ষেত্রে, যেহেতু পরমাণু অনেক ক্ষুদ্র একটা জিনিস, যেহেতু পরমাণু অনেক ছোট একটা জিনিস, তো এই পরমাণুর ক্ষেত্রে আমরা কোনো একটা পরমাণুর ভরকে বোঝানোর জন্য, হ্যাঁ, তো আমরা কি করি, তার হচ্ছে যেই স্কেলটা ব্যবহার করি, কোনো একটা পরমাণুর ভরকে সিগনিফিকেন্ট ওয়েতে তুলে ধরার জন্য যে স্কেলটা ব্যবহার করি, সেটা কি বলা হয়, অ্যাটমিক মাস ইউনিট, বা আমরা বলতে পারি AMU। এটাকে আমরা কি বলি বলো তো ভাইয়ারা, AMU। ক্লিয়ার? তো AMU মানে কি, অ্যাটমিক মাস ইউনিট। এখন এই একটা AMU মানে কি, AMU বলতে কি বোঝায়? AMU বলতে বোঝায়, ধরো আমার কাছে এখানে একটা কার্বন 12 আইসোটোপ আছে। কি আছে বলো তো ভাইয়ারা, আমার এখানে একটা কার্বন 12 আইসোটোপ আছে। ঠিক আছে, আমি একটু অন্য কালার এটা এখানে ইউজ করি। ধরো তোমাকে এই কালারটা দেই, যে আমার কাছে এখানে একটা কার্বন, এই যে কার্বন 12, যেই কার্বনটার ভর হচ্ছে 12, এরকম একটা কার্বন পরমাণু আছে, একটা কার্বন পরমাণু। ঠিক আছে, একটা কার্বন পরমাণু, একটা কার্বন 12 আইসোটোপের যে পরমাণুটা আছে, এই একটা কার্বন 12 পরমাণুকে আমরা যদি, একটা কার্বন 12 যে আইসোটোপটা আছে, এই একটা কার্বন 12 আইসোটোপকে আমরা যদি ভাই 12টা ভাগে ভাগ করি, কয় ভাগে ভাগ করি বলো তো ভাইরা, 12টা ভাগে ভাগ করলাম, তাহলে দেখো একটা কার্বন 12 আইসোটোপ যে আছে, এই কার্বন 12 যে পরমাণু, একটা কার্বন পরমাণু, যেই কার্বন পরমাণুটার ভর হচ্ছে 12, যেই কার্বন পরমাণুটার ভর সংখ্যা হচ্ছে 12, এমন একটা কার্বন পরমাণু নিচ্ছ যে কার্বন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে 12। সাধারণত কার্বনের ভর 12ই হয়, আমরা সবাই জানি। তো কার্বন 12 যে পরমাণুটা আছে, যেই পরমাণুটা ভর 12, এরকম একটা পরমাণুকে নিয়ে আমরা একে সমান 12টা ভাগে ভাগ করব, সমান 12টা ভাগে ভাগ করব। তুমি যদি একে সমান 12টা ভাগে ভাগ করো, ভাগ করলে তুমি যে প্রতিটা ভাগ পাচ্ছ না, এই যে প্রত্যেকটা ভাগ পাচ্ছ না, এই যে একটা ভাগ পাইলে না তুমি, দেখো এই যে এই ভাগটা, এরকম প্রত্যেকটা ভাগকে কি বলা হয় জানো, এরকম প্রতিটা ভাগকে আমরা বলি 1 AMU। এটা কি বলা হয়, 1 AMU, দ্যাট ইজ আওয়ার 1 AMU।
এটা কি আমরা বলবো আমাদের কি বলতো 1 AMU। 1 AMU, এটা কি বলা হয় 1 AMU। তার মানে 1 AMU মানে কি, 1 AMU মানে হচ্ছে আমি যদি কার্বন 12 কোনো একটা পরমাণু নেই, সেই পরমাণুটাকে যদি সমান 12টা ভাগে ভাগ করি, ভাগ করলে প্রতিটা ভাগ যে পাবো, এই প্রত্যেকটা ভাগকে একটা স্ট্যান্ডার্ড ধরে নিছে, এই প্রত্যেকটা ভাগকে ধরে নিছে যে আচ্ছা এইটাই হচ্ছে 1 AMU, এটাই হচ্ছে 1 AMU। ঠিক আছে, এটাকে একদম কি করছে, স্ট্যান্ডার্ড ধরে নিছে। যখন ক্যালকুলেশন করছে, করার সময় চিন্তা করছে যে আচ্ছা যেহেতু পরমাণু ভর অনেক ছোট, তো তাহলে ভর যেহেতু অনেক কম, তাহলে এটাকে কীভাবে স্ট্যান্ডার্ডাইজ করা যায়। তো স্ট্যান্ডার্ডাইজ করার জন্য কি করছে তারা, তারা হচ্ছে কার্বন 12 যে পরমাণুটা আছে, সেই পরমাণুটাকে সমান 12 ভাগে ভাগ করছে। ভাগ করার পর প্রতিটা যে টুকরো পাওয়া গেছে, এই প্রত্যেকটা টুকরোকে বলছে এটা হচ্ছে আমাদের 1 AMU। তাইলে আমি এখন বলো তো এখান থেকে 1 AMU বলতে আমি আসলে কি বুঝতে পারি বলো তো। এখান থেকে আমি 1 AMU বলতে কি বুঝতে পারি? আমি বলতেই পারি না যে এরকমভাবে যে আমার কাছে যে 1 AMU আছে, এই 1 AMU এটা ইকুয়াল টু হবে 1 AMU। এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল টু হচ্ছে একটা কার্বন 12 যে পরমাণু আছে, এই কার্বন পরমাণুর যে ভর তার 12 ভাগের 1 ভাগ। 12 ভাগের 1 ভাগ আমরা কি করছি, সমান 12টা ভাগে ভাগ করছি। ভাগ করে প্রতিটা ভাগকে বলছি 1 AMU। তার মানে এটা কার ভর? এইটার 12 ভাগের 1 ভাগ। এটা কি তো 12 ভাগে ভাগ করছো, তাই না? তাহলে আমি বলতে পারি 1/12 অফ 1/12 অফ 1 কার্বন 1 কার্বন 12। আমরা এভাবে বলতে পারি 1/12 অফ 1 মানে একটা কার্বন 12 অ্যাটম। ওকে, কার্বন 12 যে পরমাণুটা আছে, কার্বন 12 যে পরমাণুটা আছে, তার এরকম একটা কার্বন পরমাণুর 12 এর ভরের 1/12, 12 ভাগের 1 ভাগ হচ্ছে 1 AMU। ঠিক আছে, এর 12 ভাগের 1 ভাগকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি 1 AMU। এখন এই জিনিসটাকে তুমি ক্যালকুলেট করবা কেমনে, এই জিনিসটাকে তুমি ক্যালকুলেট করবা কিভাবে? ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি যে ভাই এই জিনিসটাকে কিভাবে ক্যালকুলেট করে। এই 1 AMU যে 12 ভাগের 1 ভাগ, আসলে ভাই এটার মানটা কত, এটার অ্যাকচুয়ালি মানটা কত, এটা আমরা একটু বুঝতে চাচ্ছি। হ্যাঁ, তো এখন অ্যাকচুয়ালি এটার মানটা কত তুমি কেমনে বুঝবা, এটার মানটা কত তুমি কিভাবে বুঝবা, চলো আমরা একটু সেটাও বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখন একটু খেয়াল করো তো যে আমরা কি জানি, আমরা জানি, আমরা এভাবে বলতে পারি যে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি যে একটা কার্বন যে পরমাণুর ভর আছে, কার্বন 12 এর ভর কত, কার্বন 12 এর এর ভর। ওকে, আমরা জানি যে কার্বন 12 এর এর আণবিক ভর। হ্যাঁ, আমরা এটাকে বলতে পারি আণবিক ভর। কার্বন 12 এর বা পারমাণবিক ভর, পারমাণবিক ভর কত, পারমাণবিক পারমাণবিক ভর কত, পারমাণবিক ভর হচ্ছে আমাদের 12 গ্রাম। 12 গ্রাম, তোমরা সবাই জানো এটা, তাই না? যে কোনো একটা জিনিসের এই যে এখানে যে ভর সংখ্যা আছে, এটার সাথে যখন আমরা গ্রাম শব্দটা ইউজ করি, এই ভর সংখ্যার সাথে যখনই গ্রাম এড করি, সেটাকে আমরা বলি পারমাণবিক ভর বা আণবিক ভর। অণুর ক্ষেত্রে আণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক ভর। যেহেতু এখানে আমি কার্বন পরমাণু নিয়ে কাজ করতেছি, তাহলে আমাকে এখানে কি করতে হবে, পারমাণবিক ভর বসাইতে হবে। যেমন আমি এখানে কি লিখছি, কার্বন 12 অ্যাটম, অ্যাটম মানে কি, পরমাণু। তাহলে আমাকে কি করতে হবে, কার্বনের পারমাণবিক ভর নিতে হবে। তো তুমি যখনই এই কার্বনের যে ভর সংখ্যা আছে, এই ভর সংখ্যার সাথে যখনই তুমি গ্রাম ইউজ করতেছ, তখনই সেটাকে আমরা বলি পারমাণবিক ভর। আর এই যে পারমাণবিক ভর, এই পারমাণবিক ভর যখনই কোনো একটা জিনিসের ভরের সাথে গ্রাম অ্যাড করে দিচ্ছ, তখনই সেটাকে আমরা বলতে পারি 1 মোল। সেটাকে আমরা কি বলি, 1 মোল। কোনো একটা জিনিসের তোমরা জানো পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটাকে আমরা বলি 1 মোল, তাই না? তাহলে এটাই কি, এটার পারমাণবিক ভর বা মোলার ভর, এটাকে আমরা বলি এটার 1 মোলের ভর। এখন 1 মোল সমান কতটা পরমাণু তোমরা সবাই জানো, বা 1 মোল সমান হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। তাহলে কি আমি এখান থেকে লিখতে পারি না, সুতরাং 6.02 ইন্টু 10⁻23 এতটি এতটি কার্বন 12 পরমাণুর, এতটি কার্বন 12 পরমাণুর ভর, এতটি কার্বন পরমাণুর ভর হচ্ছে আমাদের 12 গ্রাম।
1 মোল কার্বন পরমাণু। দেখো কার্বন 12 এর পারমাণবিক ভর হচ্ছে 12 গ্রাম, দ্যাট মিন্স 12 গ্রাম মানে কি 1 মোল। আর 1 মোল সমান সমান কি, এটাও তোমরা জানো ভাই, 1 মোল সমান সমান হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 10⁻23। তোমাদের বেসিক বিল্ডিং ক্লাসে মোল সংখ্যা ভাইয়া পড়াইছি। তাহলে আমি এখানে বলতেই পারি এতটি কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 গ্রাম। তাহলে এখন তোমরা আমাকে বলো তো, সুতরাং একটি কার্বন পরমাণুর ভর কত? একটি কার্বন 12 পরমাণুর ভর কত? ভাই একটা কার্বন 12 পরমাণুর ভর হবে 12 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23 এত গ্রাম। এটা হচ্ছে আমাদের একটা কার্বন পরমাণুর ভর। একটি কার্বন 12 পরমাণুর ভর হচ্ছে 12 ডিভাইডেড বাই 6.02 10⁻23 গ্রাম। ওকে, এটা হচ্ছে একটা কার্বন পরমাণুর ভর। ওকে, এটা কয়টা কার্বন পরমাণুর ভর? একটা কার্বন পরমাণুর ভর হচ্ছে এটা। আচ্ছা, তাহলে এখন তুমি বলো তো, এবার আসো। সুতরাং আমরা এবার আগের কাছে ফিরে যাই। সুতরাং এখন আমি কি বলতে পারি, আবার দেখো তো, আমি এবার 1 AMU সমান সমান বের করতে চাচ্ছি। তো 1 AMU সমান সমান কত? 1 AMU সমান সমান হচ্ছে 1/12 অফ, মানে কার্বন 12, একটা কার্বন 12 পরমাণুর 12 ভাগের 1 অংশ, 1/12 অফ 1 কার্বন 12 অ্যাটম। তার মানে একটা কার্বন 12 পরমাণুর যে ভর তার 12 ভাগের 1 ভাগ। তাহলে এখন দেখো আমি লিখতে পারি না, এই যে 1/12 অফ মানে হচ্ছে গুণ, মানে এইভাবে বাংলাও লিখতে পারো, কার্বন 12 অ্যাটমের 1/12। তুমি অফ বা গুণ, মানে অফ মানে হচ্ছে এর মানে কি গুণ, গুণ মানে কি বলো তো? তাহলে 1/12 অফ 1/12 ইন্টু অফ মানে হচ্ছে ইন্টু কার্বন 12। একটা কার্বন 12 পরমাণুর ভর কত মাত্র বের করছি। একটি কার্বন 12 পরমাণুর ভর কত? 12 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23। ওকে, 6.02 ইন্টু 10⁻23। এখান থেকে দেখো 12 কাটাকাটি চলে যাচ্ছে, কাটাকাটি চলে গেলে এখানে কত থাকতেছে দেখো তো। এটা কিন্তু আমরা মাত্র বের করছি এত, এককটা কি গ্রাম, এত গ্রাম। ওকে, এখন তুমি দেখো তো ভাইয়া, তাহলে এই 12 কাটা, এই যে এটা হচ্ছে এটা একটা কার্বন পরমাণুর ভর, হ্যাঁ, এর 12 ভাগের 1 ভাগ। এখন দেখো এবার 12 কাটা, 12 যদি কাটাকাটি যায় এবং তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে তোমার আসবে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। এইটা হচ্ছে কি বলতো আমাদের 1 AMU। 1 AMU সমান সমান হচ্ছে এই মানটা। ওকে, তাহলে আমি দেখলাম 1 AMU সমান সমান কত, খেয়াল করো, 1 AMU এইটার মান কত আমরা কিন্তু এখন বের করে ফেলতে পারছি। ওকে, ক্লিয়ার কনসেপ্ট? আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। তাহলে আমাদের 1 AMU সমান সমান কত? এমন কেউ কি আসো যে 1 AMU মানে কত এটা বুঝো নাই? 1 AMU সমান সমান হচ্ছে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম, 10⁻24 গ্রাম। তাহলে 1 AMU সমান হচ্ছে এত গ্রাম। তাহলে AMU থেকে গ্রামে গিয়ে যেতে হলে কী করতে হবে? এই 1.6605 ইন্টু 10⁻24 দ্বারা গুণ করতে হবে। 10⁻4 দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটাকেই একটু চিন্তা করো, একটু এভাবে চিন্তা করো তো, দেখো তাহলে ভালো লাগবে। হ্যাঁ, একটু এভাবে চিন্তা করো, তাহলে উল্টাটা কি খেয়াল করো তো। তাহলে বলো তো 1 গ্রাম সমান সমান কত AMU? তোমরা বলো তাহলে এবার। 1 AMU সমান সমান 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে 1 গ্রাম সমান কত? ভাই এটা দিয়ে ভাগ করে দিব। এই যে এত গ্রামে হয় 1 AMU, তাহলে 1 গ্রামে হবে কত AMU? বুঝছো না? আবার কি নিয়ম করো, এত গ্রামে হয় 1 AMU, তাহলে 1 গ্রামে হয় কত AMU? করলে দেখবা মজার জিনিসটা, করলে যে মজার জিনিসটা পাবা সেটা হবে 1 গ্রাম ইকুয়াল টু হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 AMU। 1 গ্রাম সমান সমান কত? 6.02 ইন্টু 10⁻23 AMU। চিন্তা করে দেখছো ঘটনাটা কি ঘটলো? হ্যাঁ, চিন্তা করে দেখছো ঘটনাটা কি ঘটলো? যে যে 1 AMU সমান সমান হচ্ছে, দেখো 1 AMU সমান সমান হচ্ছে কত বলো তো? 1 AMU এটা সমান সমান হচ্ছে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। আর সেটাকেই আবার আমি লিখলাম, তাহলে 1 গ্রাম সমান কত? 1 গ্রাম সমান সমান হচ্ছে যে কোনো পরমাণুর 1 গ্রাম সমান সমান হচ্ছে 6.02 10⁻23 AMU।
ঠিক আছে, যে কোনো জিনিসের 1 গ্রাম সমান সমান হবে এই 6.02 ইন্টু 10⁻23 এমইউ। আশা করি সবাই বুঝতে পারছো। এগুলো এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, 1 এমইউ সমান কত গ্রাম এবং 1 গ্রাম সমান কত এমইউ, 1 এমইউ সমান কত গ্রাম এবং 1 গ্রাম সমান কত এএমইউ। ওকে, কত এএমইউ। আচ্ছা, এবার দেখো, খেয়াল করো, এটা কি আমরা বলি হচ্ছে এএমইউ। হ্যাঁ, and এটা কি শুধু কার্বনের জন্য না, এটা সবার জন্য, এই জিনিসটা সবার জন্য, এটা হচ্ছে সবার জন্য। এই যে মান বের করলাম 1 ইউ সমান এত, এটা সবার জন্য। ঠিক আছে, আচ্ছা, তো এটা আমরা কার ভরের সাপেক্ষে হিসাব করছি? কার্বন 12 ভরকে আইডিয়াল ধরে নিয়ে তার সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করছি, তার সাপেক্ষে আমরা ক্যালকুলেশন করছি। ঠিক আছে, তোমার এই জিনিসটা এরকমও করা যেত। অক্সিজেন, অক্সিজেন ধরো অক্সিজেন করলাম, তো অক্সিজেন 8 ভর, অক্সিজেন 8 ভর নিয়ে ওটার 8 ভাগে ভাগ করতাম, ভাগ করে প্রতিটাকে 1 এমইউ বলতে পারতাম, প্রত্যেকটাকে 1 এমইউ বলতে পারতাম। ঠিক আছে, ওইভাবেও করা যেত, বাট এটা যখন সেট করা হয়েছে এমইউ স্কেলটা, তখন কার্বন 12কেই সবচেয়ে আইডিয়াল হিসেবে ধরা হয়েছে। ঠিক আছে, কারণ এটার ভরটা এক্স্যাক্টলি 12, তো কার্বন 12কে এই জন্য এটাকে আইডিয়াল ধরে ওইটা দিয়ে ক্যালকুলেশন করছে। ঠিক আছে, বুঝতে পারছো? তো আলটিমেটলি 1 এমইউ সমান কত আমরা বুঝে গেলাম এবং 1 গ্রাম সমান কত এমইউ সেটাও আমরা বুঝে গেলাম। এখান থেকে আমরা অ্যাটমিক মাস ইউনিটে একটা ধারণা পাইছি। আমরা এটাকে সামনে আরও ফার্দার স্কেল করব, কোনো সমস্যা নাই। চলো, তা আমরা এবার যেটা করব সেটা হচ্ছে আমাদের রিলেটিভ অ্যাটমিক মাস অ্যান্ড গ্রাম অ্যাটমিক মাসের মধ্যে একটু পার্থক্য বুঝবো। হ্যাঁ, রিলেটিভ অ্যাটমিক মাস কোনটা আর গ্রাম অ্যাটমিক মাস কোনটা? হ্যাঁ, এখন রিলেটিভ অ্যাটমিক মাস কি? যেমন যদি তোমাকে বলা হয় যে আমাদের কার্বন, তোমাকে আমি বললাম ভাই আমার কাছে আমাদের কি আছে, কার্বন আছে। এখন এই যে এই জিনিসটা, হ্যাঁ, মাঝে মধ্যে বলে রিলেটিভ অ্যাটমিক মাস, তো এটা নিয়ে আবার তোমরা প্যারা খাও, ভাই রিলেটিভ অ্যাটমিক মাস বলতে আবার ভাই কি বোঝাচ্ছে, এটা দিয়ে কি বোঝায়, এটা তো বুঝলাম না। রিলেটিভ অ্যাটমিক মাসের বাংলা কি? রিলেটিভ শব্দটার বাংলা হচ্ছে আপেক্ষিক। রিলেটিভ শব্দটার বাংলা কি? আপেক্ষিক। ওকে, অ্যাটমিক মানে কি? পারমাণবিক। মাস মানে কি? ভর। তাহলে রিলেটিভ অ্যাটমিক মাস মানে কি বলা যায় বলো তো ভাইয়ারা? আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক, আপেক্ষিক পারমাণবিক, আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, রিলেটিভ অ্যাটমিক মাস মানে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আর গ্রাম অ্যাটমিক মাস মানে কি? গ্রাম অ্যাটমিক মাস মানে হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। এটার নাম হচ্ছে গ্রাম পারমাণবিক ভর। হ্যাঁ, তাহলে গ্রাম, গ্রামের বাংলা কি? গ্রাম। অ্যাটমিক মানে কি? পারমাণবিক, পারমাণবিক। ওকে, গ্রাম পারমাণবিক, মাস মানে কি? ভর। ওকে, তাহলে দেখো আমাদের এইখানে দেখো, গ্রাম অ্যাটমিক মাস মানে হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, আর রিলেটিভ অ্যাটমিক মাস মানে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। দুইটা জিনিস কি আমরা আশা করি সবাই বুঝতে পারছি। হ্যাঁ, আপেক্ষিক পারমাণবিক, আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি? তো যে কোনো পরমাণুর, যে কোনো পরমাণুর তুমি যখন কোনো একটা পরমাণুর আণবিক ভরের সাথে এএমইউ এককটা বসাবা, পারমাণবিক ভরের সাথে বা ভর সংখ্যার সাথে এএমইউ অ্যাড করবা, তখনই সেটাকে আমরা বলি রিলেটিভ অ্যাটমিক মাস বা আপেক্ষিক পারমাণবিক ভর। কীরকম? ধরো তোমাকে আমি বললাম আমার কাছে আছে কার্বন পরমাণু, এখন তুমি বলো তো কার্বন পরমাণুর ভর কত? কার্বন পরমাণু, ঠিক আছে, একটা কার্বন পরমাণুর ভর বলতে তুমি আসলে কত বুঝো বলো তো? তোমরা বলো কার্বন পরমাণুর ভর কত? একটা কার্বন পরমাণুর ভর কত? কার্বন পরমাণুর ভর আমরা বলি হচ্ছে 12। কার্বনের ভর হচ্ছে 12। এই যে ভর সংখ্যা 12, এই ভর সংখ্যা 12-র সাথে তুমি যখন এএমইউ এককটা অ্যাড করবা, এএমইউ একক দিবা, তখন সেটাকে আমরা বলি আমাদের আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, ধরো তোমার আমি বললাম ভাই অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু, ঠিক আছে, তাহলে ভাই বলো দেখি অক্সিজেন পরমাণুর ভর সংখ্যা কত? 8। এই অক্সিজেনের 8-এর সাথে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, সরি ভর সংখ্যা হচ্ছে 16, সরি ভর সংখ্যা হচ্ছে 16, আমি একটু আগে ভুল বলছি এখানে, এটা হচ্ছে আমি কথা বলি, অক্সিজেন হচ্ছে 16। তার মানে অক্সিজেনের 16টাকে নিয়ে আমরা যদি 16 ভাগে ভাগ করি, প্রতি এক ঘরকে আমরা বলতে পারবো 1 এমইউ। ঠিক আছে, যাই হোক হোয়াট এভার। তো এখন তুমি খেয়াল করো অক্সিজেনের পরমাণুর ভর সংখ্যা কত? অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16। এই 16-র সাথে তুমি যখন এএমইউ অ্যাড করবা, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে যে অক্সিজেনের রিলেটিভ অ্যাটমিক মাস। ওকে, ধরো তোমার আমি বললাম নাইট্রোজেন পরমাণু, এখন নাইট্রোজেন পরমাণুটার, একটা নাইট্রোজেন পরমাণুর ভর সংখ্যা কত? বা ভর সংখ্যা হচ্ছে 14। এই 14-র সাথে তুমি যখন এএমইউ একক অ্যাড করবা, তখনই সেটাকে আমরা বলবো রিলেটিভ অ্যাটমিক মাস। ওকে, বা আপেক্ষিক পারমাণবিক ভর। এখন এবার আসো এখান থেকে, তোমারও যদি বলা হয় যে 12 এএমইউতে তোমার কয়টা কার্বন আছে, তোমার আমি জিজ্ঞেস করলাম
যে 12 AMUতে কয়টা কার্বন আছে, তুমি বলো তো দেখি, পারো কিনা দেখি। 12 AMUতে 12 AMU 12 AMUতে কতটি কতটি কার্বন আছে, কার্বন আছে বলো, বলো দেখি কয়টা কার্বন। 12 AMUতে কয়টা কার্বন হয় দেখি, তোমাদের কাছে কোশ্চেন। বলো, একটা কার্বন অ্যাটমের বা কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 AMU, ভর সংখ্যার সাথে যখন AMU অ্যাড করতেছ 12 AMU, এটা হচ্ছে একটা কার্বন পরমাণুর ভর। দেখো এই মাত্র তোমাদেরকে দেখাইছি, কার্বন 12 যে পরমাণুটা আছে, এই কার্বন 12 পরমাণুটাকে আমরা 12 ভাগে যদি ভাগ করি, প্রতিটা ভাগকে আমরা বলি 1 AMU। তাহলে যখনই তুমি কার্বনের সাথে অ্যাড করলা যে কার্বন, তার মানে এটা 1 AMU, তাহলে এরকম কয়টা আছে, এটা 1 AMU, এটা 1 AMU, এটা 1 AMU, মানে তোমার 12 AMU। তার মানে কার্বনের ভর হচ্ছে 12 AMU। সেটা কয়টা কার্বন পরমাণুর জন্য, কয়টা কার্বন পরমাণুর জন্য, একটু কমেন্ট করে তোমরা আমাকে জানাও। যে 12 AMU, আমি তোমাকে বললাম 12 AMUতে তোমার কয়টা কার্বন পরমাণু হয়, বলো দেখি। 12 AMUতে কয়টা কার্বন পরমাণু হয়, কয়টা কার্বন পরমাণু হয়, দেখো এগুলো কয়টা তোমরাই বলো। 1 AMU, 1 AMU, এই যে কার্বনকে 12 ভাগে ভাগ করলে প্রতিটা ভাগকে বলি আমরা 1 AMU। তাহলে এখন তোমরা বলো, আমার এখানে টোটাল 12টা ভাগ আছে, তাহলে কি 12 12 কত AMU, 12 AMU। কয়টা কার্বনের ভর, একটা কার্বনের ভর। তার মানে দেখো 12 AMUতে কতটি কার্বন আছে, একটি কার্বন আছে। কতটি কার্বন আছে ভাই, উত্তরটা কি? উত্তর হচ্ছে ভাই একটি কার্বন। উত্তর কি? উত্তর হচ্ছে ভাই একটি কার্বন, একটি কার্বন। ওকে, একটা কার্বন আছে। এখন তুমি খেয়াল করো, একটা কার্বন ভেরি গুড তাবাসসুম রিপা, একটা পরমাণুর ভর হচ্ছে 12 AMU। হ্যাঁ, 12 AMU, যখন AMU একক ব্যবহার করতেছ, এটা হলো একটা কার্বন পরমাণুর ভর। এখন তুমি দেখো, এই একটা পরমাণুকে উই ক্যান টাচ, উই কান্ট টাচ, উই কান্ট ফিল। একটা কার্বন পরমাণুর তুমি কত ছোট, তুমি এটা টাচ করতে পারবা? একটা কার্বন পরমাণুরে তুমি কখনো টাচ করতে পারবা? পারবা? তুমি নিজে চিন্তা করো তো, বলো তো, একটা কার্বন পরমাণুরে তুমি কি টাচ করতে পারবা? তুমি দেখতে পারবা একটা কার্বন পরমাণুরে? না। তাহলে এই যে এখানে দেখো, এই যে কার্বন পরমাণু যখন তুমি AMU একক দিতেছ, এগুলা সব কয়টার জন্য বলো তো? এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে একটি পরমাণুর ভর, একটি পরমাণুর একটি পরমাণুর AMU এককে ভর, AMU এককে এককে ভর। ওকে, এটা হচ্ছে আমাদের একটা পরমাণুর AMU এককে ভর। তাহলে যদি বলো অক্সিজেনের একটি পরমাণুর AMU এককে ভর কত, 16 AMU। নাইট্রোজেনের একটি পরমাণুর ভর কত, 14 AMU। এটা হচ্ছে একটি পরমাণুর ভর। ওকে, একটি পরমাণুর ভর। এখন এই যে একটি পরমাণুর ভর, তাহলে 12 AMUতে কতটি কার্বন আছে, একটি কার্বন আছে। এখন শুনো, এই যে একটি কার্বন পরমাণু, মানে যখন তুমি রিলেটিভ অ্যাটমিক মাস লিখতেছ, এই রিলেটিভ অ্যাটমিক মাসের ক্ষেত্রে তুমি খেয়াল করো, উই ক্যান নট টাচ, উই ক্যান নট টাচ, উই ক্যান নট ফিল, তাই না? তুমি খেয়াল করে দেখো, উই উই কান্ট উই কান্ট টাচ, টাচ, উই কান্ট টাচ, উই কান্ট ফিল, আরে আরে উই কান্ট টাচ, we can't see, or we can't feel, or or feel one single atom, তাই না? we can touch, we can feel, or we can see one single atom, one single atom। এটা যায় না কেন, সমস্যা কি? ওকে, এটা জানি কেন জানি এমন হয়ে আছে, লক। না, এই বোর্ডটা জানি কেমন, যাই হোক, হোয়াট এভার, আসো এটা দেখি ডিলেটও করা যায় না। আচ্ছা, হোয়াট এভার, উই ক্যান টাচ, উই ক্যান সি, উই ক্যান সি অর ফিল ওয়ান সিঙ্গেল অ্যাটম। একটা সিঙ্গেল অ্যাটম রে আমরা না ধরতে পারি, না টাচ করতে পারি, না দেখতে পারি, না কোনো কিছু করতে পারি। তো এই জিনিসটাকে
এই জিনিসটাকে একটু ম্যাগনিফাই করার জন্য আমরা কি করছি জানো, এটার জন্য আমরা পরবর্তীতে গ্রাম অ্যাটমিক মাস ইউনিটটা ইউজ করছি। তো গ্রাম অ্যাটমিক মাস ইউনিট কি দেখো, এই কার্বন পরমাণুর ক্ষেত্রে যখন আমি বলতেছি আমার কাছে আছে কার্বন পরমাণু, হ্যাঁ, এখন এই কার্বন পরমাণুর যে ভর, কার্বন পরমাণুর যে ভর, ভর কত বলো তো 12 না, ভর সংখ্যা কত 12 না, এই 12-এর সাথে আমরা কি করব গ্রাম অ্যাড করে দিব। এই 12-এর সাথে আমরা কি করব গ্রাম অ্যাড করে দিব। হ্যাঁ, 12-এর সাথে আমরা গ্রাম, এটা কি আমরা বলি গ্রাম অ্যাটমিক মাস। যখন কোনো কিছুর ভর সংখ্যার সাথে আমরা গ্রামে অ্যাড করে দেই সেটা কি বলা হয় গ্রাম অ্যাটমিক মাস। আর যখন ভর সংখ্যার সাথে এমইউ এককটা ব্যবহার করে দেই ওটাকে বলা হয় রিলেটিভ অ্যাটমিক মাস, বা ওটা হচ্ছে একটা সিঙ্গেল পরমাণুর ভর। আর তুমি যখন এটার সাথে গ্রাম অ্যাড করে দিচ্ছ তখন সেটাকে আমরা বলি গ্রাম অ্যাটমিক মাস। যেমন তোমার বললাম অক্সিজেন পরমাণু, এখন তোমরা তাহলে বলো দেখি ভাইয়া অক্সিজেন পরমাণুর এবার ভরটা কত দেখো তো, অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে ভর সংখ্যা 16, এর সাথে গ্রাম অ্যাড করে দিলাম। এবার বলো নাইট্রোজেন পরমাণু, বলো নাইট্রোজেন পরমাণুর ভরটা কত, নাইট্রোজেন পরমাণুর ভর কত, নাইট্রোজেন পরমাণুর ভর কত, নাইট্রোজেনের কত 14 না, এর সাথে আমরা গ্রাম অ্যাড করে দিছি, গ্রাম অ্যাড করে দিছি, তাহলে এগুলোকে বলি আমরা হচ্ছে গ্রাম অ্যাটমিক মাস। এই যখনই তুমি গ্রাম অ্যাটমিক মাস ওয়ার্ডটা ইউজ করতেছ তুমি খেয়াল করে দেখো এখন কিন্তু ইউ ক্যান টাচ ইট, ইউ ক্যান ফিল ইট। দেখো 12 গ্রাম কার্বন, এটা কিন্তু আমি দেখতে পাবো, 12 গ্রাম কার্বন কিন্তু তুমি দেখতে পারবা, ফিল করতে পারবা, টাচ করতে পারবা, এবং কেমিস্ট্রির ক্যালকুলেশন ইউজ করতে পারবা, কেমিস্ট্রি ক্যালকুলেশনে ইউজ করতে পারবা। তো এটা কি বলা হয় গ্রাম অ্যাটমিক মাস। আর যখনই তুমি গ্রাম অ্যাটমিক মাস ইউজ করে দিচ্ছ সেটা কি আমরা বলি আমাদের 1 মোল, মানে অর্থাৎ তুমি প্রত্যেকটাকে মোলে কনভার্ট করে ফেলছো। এটাকে কিসে কনভার্ট করে ফেলছো, মোলে কনভার্ট করে ফেলছো। তার মানে এখন এখানে কতটা পরমাণু আছে 6.02 ইন্টু 10⁻23টা পরমাণু আছে। এই প্রত্যেকটার সাথে 6.02 10⁻23টা করে পরমাণু আছে, 6.02 ইন্টু 10⁻23টি করে পরমাণু আছে। ওকে, তাহলে আশা করি তোমরা সবাই এখন এটা বুঝে গেছো যে আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি এবং আমাদের হচ্ছে তোমার গ্রাম পারমাণবিক ভর কি। এই গ্রাম পারমাণবিক ভর এটাকে কি তাহলে আমি বলতে পারি না যে আমার গ্রাম পারমাণবিক ভর জিনিসটাই হচ্ছে মোল? আমি কি বলতে পারি না যে আমাদের গ্রাম পারমাণবিক ভর এই জিনিসটাই হচ্ছে আমার আসলে মোল সংখ্যা, এটাকেই বলা হয় মোল। তার মানে কোনো একটা জিনিসে গ্রাম পারমাণবিক ভরে কনভার্ট করা মানে তুমি আসলে এটাকে মোলে কনভার্ট করে ফেলছো। এবার তুমি চিন্তা করে দেখো, এখন তুমি এখানে চিন্তা করে দেখো, এখন কিন্তু তুমি ইউ ক্যান টাচ ইট, ইউ ক্যান ফিল ইট, তাই না? তুমি কিন্তু এখন সব কিছু করতে পারবা। এখন আমরা কি করতে পারি, এখন কিন্তু আমরা উই ক্যান টাচ, উই ক্যান ফিল, ওর উই ক্যান ফিল, তাই না? উই ক্যান টাচ, we can see and we can feel। দেখো এবার কিন্তু তুমি কি করতে পারতেছো, এটাকে ফিল করতে পারতেছো, টাচ করতে পারতেছো। সো দ্যাটস ওয়াই ক্যালকুলেশনের সুবিধার্থে, ক্যালকুলেশন যেন ইজিয়ার হয়, দ্যাটস ওয়াই আমাদের এই গ্রাম অ্যাটমিক মাসের কনসেপ্টটা চলে আসছে। ঠিক আছে, তাহলে অ্যাটমিক মাস ইউনিট বা এএমইউ জিনিসটা কি, আর হচ্ছে তোমার গ্রাম পারমাণবিক ইউনিট জিনিসটা কি, এই জিনিসে সবারই অনেক কনফিউশন থাকে। বিশ্বাস করো ভাই, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ছে, অ্যাডমিশনে চলে গেছে, পোলাপান জানেই না 12 এএমইউ আর 12 গ্রামের মধ্যে ডিফারেন্স কি। কার্বনের ভর 12 এএমইউ মানে হচ্ছে একটা সিঙ্গেল কার্বন পরমাণুর ভর, আর 12 গ্রাম মানে হচ্ছে 6.02 10⁻23টা কার্বন পরমাণুর ভর। বুঝা গেছে ডিফারেন্সটা কি, বুঝতে পারছো? তাহলে গ্রাম এবং এএমইউর মধ্যে আশা করি ডিফারেন্সটা সবার ক্লিয়ার হয়েছে। গ্রাম এবং এএমইউর মধ্যে ডিফারেন্সটা আশা করি সবার ক্লিয়ার হয়েছে। আই হোপ সবাই কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারছে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের রিলেটিভ অ্যাটমিক মাস অ্যান্ড গ্রাম অ্যাটমিক মাস। এবার আসো, এখন আমরা মোটামুটি এই জিনিসটা দেখো একটু আগে আমরা শিখে আসছি। আমরা কি শিখে আসছি দেখো তো, 1 এএমইউ সমান সমান কত? আমরা শিখে আসছি 1 এএমইউ সমান সমান হচ্ছে 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম, 10⁻24 গ্রাম, অথবা এটাকে আমি চাইলে কেজিতে কনভার্ট করতে পারি 1.6605 ইন্টু 10⁻27 কেজি, এটাকে আমি কেজিতেও লিখতে পারি, তাই না? কেজিতে কনভার্ট করলে তো 1 এএমইউ সমান সমান দেখো আমি কিন্তু অলরেডি জানি 1 এএমইউ সমান সমান আমি কিন্তু অলরেডি জানি 1.6605 ইন্টু 10⁻24 গ্রাম। এখন তোমাকে বলছে মাস অফ এ সিঙ্গেল অ্যাটম,
মানে একটা সিঙ্গেল পরমাণুর ভর বের করতে বলছে। কোন সিঙ্গেল পরমাণুর ভর ভাইয়া? তোমাকে বলছে যে আমাকে বলছে কার্বন পরমাণুর, একটা কার্বন মাস অফ এ সিঙ্গেল কার্বন অ্যাটম, একটা সিঙ্গেল কার্বন অ্যাটমের, একটা সিঙ্গেল কার্বন অ্যাটমের ভর বের করতে বলছে তোমারে। এখন তুমি বলো তো ভাইয়া, একটা সিঙ্গেল কার্বন অ্যাটমের ভর, এই তোমরা সবাই বলবা, না পারলে কিন্তু মাই খাবা। বলো একটা সিঙ্গেল কার্বন অ্যাটমের ভরটা কত, তোমরা বলো তো। একটা সিঙ্গেল কার্বন পরমাণুর ভর কত? আমরা সবাই জানি 12 AMU। এটা হচ্ছে একটা কার্বন পরমাণুর ভর, তাই না? মাস অফ এ সিঙ্গেল অক্সিজেন অ্যাটম, বলো তো একটা অক্সিজেনের ভর কত? তোমরা বলো একটা অক্সিজেনের ভর কত? ভাই 16 AMU। একটা অক্সিজেনের ভর হচ্ছে 16 AMU। এটা হচ্ছে রিলেটিভ রিলেটিভ অ্যাটমিক মাস বা আপেক্ষিক পারমাণবিক ভর। একটা সিঙ্গেল নাইট্রোজেনের ভর কত? একটা সিঙ্গেল নাইট্রোজেনের ভর হচ্ছে 14 AMU, তাই না? বলো একটা সিঙ্গেল ক্লোরিনের ভর কত? একটা সিঙ্গেল ক্লোরিনের ভর হচ্ছে 35.5, ক্লোরিনের ভর হচ্ছে 35.5। তাহলে এটার সাথে কি করব? AMU অ্যাড করে দিব, 35.5 AMU, তাই না? এখন দেখো আমি কিন্তু প্রত্যেকটার AMU এককে ভর জানি। তা আমাকে বলছে যে মাস অফ এ সিঙ্গেল অ্যাটম, গ্রাম অ্যাটমিক মাস অফ এ সিঙ্গেল অ্যাটম, মানে একটা সিঙ্গেল অ্যাটমের জন্য গ্রাম অ্যাটমিক মানে গ্রামে ভরটা বের করতে বলছে, মানে AMU এককে না, মাস অফ এ সিঙ্গেল কার্বন অ্যাটম ইন গ্রাম, গ্রামে বের করতে বলছে। দেখো প্রত্যেকটাতে বলছে কি গ্রামে বের করতে। এখন তুমি যদি এটাকে গ্রামে বের করতে চাও তাহলে তুমি কি করবা? মাত্র দেখছো 1 AMU সমান সমান কত? 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো তার মানে আমি যদি এই AMU গুলাকে, আমার যে এখানে যে ভ্যালুগুলো আছে, এই প্রত্যেকটাকে, যেমন এখানে কি আছে 12 আছে, এখানে কি আছে 16 আছে, এখানে কি আছে এর ভর কত 14 AMU, আবার এটার ভর কত 35.5 AMU, এই সবগুলাকে আমরা যদি এই দেখো 1.6605 ইন্টু 10⁻⁻24 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু এরা প্রত্যেকেই আমাদের গ্রামে কনভার্ট হয়ে যাচ্ছে। দেখো AMU সমান সমান কত? AMU সমান সমান হচ্ছে এই যে 1 AMU সমান সমান হচ্ছে 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তাহলে দেখো আমি যদি এটা দ্বারা গুণ করি, তাহলে দেখো এরা সবাই এখন কিসে কনভার্ট হয়ে গেছে? 1.6605 ইন্টু 10⁻⁻24। এটাকেও যদি আমি, তোমরা 1.67ও লিখতে পারো, কোনো অসুবিধা নাই। 05 ইন্টু 10⁻⁻24 দিয়ে যদি সবগুলোকে গুণ করো, এরা প্রত্যেকেই তোমার এখন কিসে কনভার্ট হয়ে গেছে? গ্রামে কনভার্ট হয়ে গেছে। বাকিটা তোমরা নিজেরাই বের করে ফেলতে পারবা যে একটা সিঙ্গেল কার্বন পরমাণুর ভর কত, একটা সিঙ্গেল অক্সিজেনের ভর কত, একটা সিঙ্গেল নাইট্রোজেন পরমাণুর ভর কত, কিংবা একটা সিঙ্গেল ক্লোরিনের ভর কত, একটা সিঙ্গেল ক্লোরিনের ভর কত। ঠিক আছে? সো আশা করি সবাই বুঝতে পারছো। যদি তোমাকে বলে কার্বন স্কেলকে ব্যবহার করে একটা সিঙ্গেল ক্লোরিনের ভর বের করো, তুমি ঠিক এভাবে বের করবা, এভাবে বের করবা। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের কাহিনী। আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। এমন কেউ যদি থাকো বুঝো নাই, প্লিজ ডু কমেন্ট করে জানাবা। আমি অবশ্যই তোমাদেরকে বুঝাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ওকে, সর্বোচ্চ চেষ্টা করব। এটা কত হবে? 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম। ওকে, দ্যাটস ইট। সবাই কি বুঝছি? ইয়েস, ইয়েস, ভেরি গুড। চলো, তা আমরা তাহলে এই যে এগুলো বের করে ফেললাম। এবার এই অঙ্কটা তোমরা করবা। একটি ক্লোরিন পরমাণুর ভর, একটা ক্লোরিন পরমাণুর ভর 5.9 ইন্টু 10⁻⁻23 গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এখন তোমাকে বলছে একটা ক্লোরিন পরমাণুর ভর দেওয়া আছে যে 5.9 ইন্টু 10⁻⁻23 গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আপেক্ষিক পারমাণবিক ভর কত দেখি তো তোমরা পারো কিনা। একটা ক্লোরিন পরমাণুর ভর 5.9 ইন্টু 10⁻⁻23 গ্রাম হলে, মানে গ্রামে দেওয়া আছে, ক্লোরিনের ভরটা গ্রামে দেওয়া আছে, একে আপেক্ষিক পারমাণবিক ভরে বের করতে বলছে। হ্যাঁ, ভেরি গুড। কাজী শারিয়ার, সরি, KJS শারিয়ার হক, মোহাম্মদ সাফায়েত আলম, অস্থির পোলাপান সব আগেই উত্তর দিয়ে দিচ্ছে। ভেরি গুড। এর ক্লোরিন পরমাণুর ভর এত গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? এখন রিফা উত্তর করে দিচ্ছে। আপেক্ষিক পারমাণবিক ভরের একক কি তোমরা আমাকে বলো তো ভাইয়া। আপেক্ষিক পারমাণবিক ভরের একক কি? তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভরে যাইতে বলছে। এখন আপেক্ষিক পারমাণবিক ভরের একক কি? AMU।
আপেক্ষিক পারমাণবিক ভরের একক কি? AMU। AMU হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, তাই না? এটাই তো হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরের একক। গ্রাম পারমাণবিক ভরের একক হচ্ছে গ্রাম, আর আপেক্ষিক পারমাণবিক ভরের একক কি? AMU। আচ্ছা, বলদগুলি এবার তাকা সামনের দিকে। একটি ক্লোরিন পরমাণুর ভর, এখন একটু খেয়াল করো তো, আমরা কি জানি? আমার গ্রাম থেকে AMU তে যাইতে বলছে, তো তুমি এটা জানো AMU থেকে গ্রামে যাইতে হলে এটা দিয়ে গুণ করতে হয়, তাহলে গ্রাম থেকে AMU তে যেতে হলে এটা দিয়ে ভাগ করতে হয়। আলটিমেটলি ভাগ করা মানে 6.02 10⁻23 দিয়ে গুণ করা। তা আমরা মোটামুটি এটা জানি সবাই, 1 গ্রাম ইকুয়াল টু হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 AMU। সো সুতরাং তাহলে এখন আমি কি বলতে পারি, যে আমি এখন সুতরাং বলতেই পারি যে সুতরাং 5.9 ইন্টু 10⁻23 গ্রাম ইকুয়াল টু হচ্ছে 5.9 ইন্টু 10⁻23। এটার সাথে আমি গুণ করব কত? এই যে তুমি হয় এটা দিয়ে ভাগ করবা, অথবা গুণ করবা, কারণ এটা দিয়ে ভাগ করলে এটা দিয়ে ভাগ করলে এটাই আসে 6.02 10⁻23 023 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 দিয়ে গুণ করে দিবা। গুণ করে দিলেই এটা তোমার AMU এককে কনভার্ট হয়ে যাবে, এবং ভ্যালুটা আসবে কত? ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসবে 35.5 35.5 AMU। ওকে, বলো আমাকে এবার তোমরা সবাই বলো ভাই, AMU একক এবং এবং তোমাদের গ্রাম মানে আপেক্ষিক পারমাণবিক ভর আর গ্রাম পারমাণবিক ভর জিনিসটা কি, বুঝতে কারো কোনো কনফিউশন আছে কিনা, এবং যদি প্রশ্ন আসে তোমরা পারবা কিনা? ভেরি গুড, লাভলি, ভেরি গুড। সুবর্ণা ছাকি, সাইমুম, ইসরাত হিমু, শারিয়ার, রিপা, অস্থির তোমরা, সাফায়েত আলম, ভেরি গুড, নাইস, মাশাল্লাহ, ক্লিয়ার, গুড। ঠিক আছে ভাইয়ারা, ওকে, সবাই বুঝতে পারছো আই হোপ। তাহলে আমরা দুইটা চমৎকার জিনিস শিখলাম, এগুলো তোমাদের কিন্তু 9-10-এও ছিল, বাট আমার মনে হয় না তোমরা এত ক্লিয়ারলি বেসিক ক্লিয়ার করে পড়ছো। ইভেন কেউই তোমাদের এই জিনিসগুলোকে এত ক্লিয়ার বেসিক দিয়ে পড়ায় না। পড়ায় যায় এটা এমইউ, এটা, বাট এটার অ্যাকচুয়াল মিনিংটা কি? এমইউ বলতে আসলে যে একটা পরমাণুর ভর বোঝায়, আর গ্রাম মানে আসলে যে একমল পরমাণুর ভর বোঝায়, এগুলো আসলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না, দ্যাটস আমরা আসলে অনেক জায়গায় বুঝতে অসুবিধা হয় আমাদের। হ্যাঁ, এবার আসা আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, তো আমার কাছে মনে করো এরকম যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর জিনিসটা কি একটু বুঝাই। তো আমরা তো আপেক্ষিক পারমাণবিক ভর জানি, আপেক্ষিক পারমাণবিক ভরের একক কি? AMU, তাই না? এখন যদি আমার কোনো একটা পরমাণুর একাধিক আইসোটোপ থাকে, তাহলে তার ক্ষেত্রে ভর আমি কত ধরবো, মানে ভর কত ধরবো বা ভরটা কিভাবে ক্যালকুলেট করব। তো একটু বুঝাই তোমাদেরকে জিনিসটা কি। ধরো আমার কাছে সাপোজ মনে করো যে আমার কাছে ক্লোরিন আছে, হ্যাঁ, ধরে নিলাম আমার কাছে ক্লোরিন আছে। এখন একটা ক্লোরিন, প্রকৃতিতে ক্লোরিন পাওয়া যায় 35, আবার প্রকৃতিতে ক্লোরিনের আরেকটা আইসোটোপ পাওয়া যায় যেটা হচ্ছে 37। ক্লোরিনের ভর কত প্রকৃতিতে বলো তো? মানে আমাদের ক্লোরিন প্রকৃতিতে দুইটা আইসোটোপ পাওয়া যায়, মানে ক্লোরিনের দুইটাই আইসোটোপ আছে পৃথিবীতে। একটা হচ্ছে ক্লোরিনের ভর 35, আর একটা হচ্ছে ক্লোরিনের ভর 37। তাহলে দুই ধরনের আইসোটোপ আছে। তা আমি যখন অঙ্ক করব কেমিস্ট্রিতে, তখন আমি ক্লোরিনের ভর আসলে কোনটা ধরবো, 37 ধরবো নাকি হচ্ছে 35 ধরবো, কোনটা ধরা উচিত? তো এটার জন্যই আমরা কি করছি, এদের একটা ক্যালকুলেশন গড় বের করছি। হ্যাঁ, গড় করবো। এখন গড়টা কেমনে করব, গড়টা কিভাবে করব, মানে এদের গড়, মানে আমরা কিন্তু ক্লোরিনের ভর কত লিখি? 35.5 লিখি, তাই না? 35.5 লিখি। এখন 35 যোগ 37 2 দিয়ে ভাগ করলে আসবে 36। তো 36 না লিখে 35.5 লিখি, ক্লোরিনের ভর 35.5। এখন কথা হচ্ছে যে ওয়াই, মানে ওয়াই 35.5। আমরা তো জানি প্রকৃতিতে দুইটা ক্লোরিন আছে, একটা হলো ক্লোরিন 35, একটা হলো ক্লোরিন 37, তাই না? এই দুই ধরনের পরমাণুই আছে, কিন্তু আমরা যখন ক্লোরিনের ভর লিখি তখন কত লিখি? 35.5 লিখি। কোশ্চিন ইজ ওয়াই, কেন 35.5 লিখি? তো এই যে ক্লোরিনের ভর 35.5 আমরা বের করলাম, কিভাবে করলাম? এটা কি বলা হয়? গড় আপেক্ষিক পারমাণবিক ভর। যদি কোনো পরমাণুর আইসোটোপ থাকে, তখন তাদের ক্ষেত্রে ভরটা কত ধরবো আমরা, সেটাই আমরা হচ্ছে এই এখন শিখবো যে কিভাবে সেই জিনিসটা বের করা হয়। হ্যাঁ, যদি কারো আইসোটোপ থাকে, তাহলে তাদের ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করা হয়। তো নিয়মটা কি?
ধরো আমার কাছে একটা পরমাণু আছে এক্স নামক একটা পরমাণু, ঠিক আছে? তো এর মনে করো 3টা আইসোটোপ আছে প্রকৃতিতে। ওকে, প্রকৃতিতে এক্স এর মনে করো 3টা আইসোটোপ আছে। ওকে, এখন প্রথম যেটা আছে প্রকৃতিতে যে 3টা আইসোটোপ আছে, এই প্রথম যেটা আছে এটার ভর হচ্ছে মনে করো আমি তোমাকে বললাম m1, এটার ভর আমি তোমাকে বললাম m2, এটার ভর আমি তোমাকে বললাম m3। ওকে, m3। এখন প্রকৃতিতে মনে করো এক্স নামক যে আইসোটোপটা আছে এটা মনে করো পাওয়া যায় 90%, আমি ধরলাম এই পার্সেন্ট। এই যে m2 ভরের যে আইসোটোপটা আছে এটা মনে করো প্রকৃতিতে পাওয়া যায় 5% বা 6%। ওকে, আর এটা মনে করো প্রকৃতিতে পাওয়া যায় 4%, তো এটাকে আমি বললাম সি পার্সেন্টেজ। ওকে, তো ধরো এক এক পার্সেন্টেজ পাওয়া যায়। তো প্রথমটা ধরলাম এ পার্সেন্ট, পরেরটা হচ্ছে বি পার্সেন্ট, তারপরেরটা হচ্ছে সি পার্সেন্ট। এক্স হচ্ছে একটা মৌল ধরে নিছি, তার 3টা আইসোটোপ আছে। তো আইসোটোপ মানে ভর সংখ্যাগুলো ভিন্ন হয়। তো এটার ভর ধরলাম m1, এটার ভর m2, এটার ভর m3, এবং এদের প্রত্যেকেরই পার্সেন্টেজগুলো ভিন্ন প্রকৃতিতে। এটা এ পার্সেন্ট, এটা বি পার্সেন্ট, এটা সি পার্সেন্ট পাওয়া যায়। এখন এটার ক্ষেত্রে এই গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা কত হবে? তো তাহলে এর জন্য গড় গড় এটাকে আমরা বলি গড় আপা ভর। গড় আপা ভর মানে আপা মানে আপেক্ষিক পারমাণবিক ভর। ওকে, গড় আপা ভর মানে হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তা আপেক্ষিক পারমাণবিক ভরের একক কি? AMU, এটা মাথায় রাখবা। হ্যাঁ, AMU। তাহলে গড় আপা ভর মানে একটা সিঙ্গেল এক্সের ভর কত হবে, মানে ওভারঅল কত ধরবো। তো নিয়মটা হচ্ছে এই যে এইটার পার্সেন্টেজ ইন্টু এটার ভর, এটার পার্সেন্টেজ ইন্টু এটার ভর। তাহলে আমরা লিখবো A ইন্টু M1, ঠিক আছে, A ইন্টু M1 যোগ এটার পার্সেন্টেজ ইন্টু এটার ভর, যোগ এটার পার্সেন্টেজ ইন্টু এটার ভর। তাহলে B ইন্টু M2 যোগ এইটার পার্সেন্টেজ ইন্টু এটার ভর, C ইন্টু M3। এই প্রত্যেকটার পার্সেন্টেজকে তার ভর দ্বারা গুণ করবা, গুণ করে 1000 দ্বারা ভাগ করে দিবা। 100 দ্বারা ভাগ করে দিবা, যেহেতু পার্সেন্টেজে আছে তাই 100 দ্বারা ভাগ। এই 100 দ্বারা ভাগ করে দিলেই তুমি এখান থেকে কি পেয়ে যাবা? আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা পেয়ে যাবা। এখান থেকে তুমি আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভরটা পেয়ে যাচ্ছ। তো এটাকে আমরা বলি গড় আপা ভর। তোমার প্রত্যেকটার ভরকে নিজ নিজ পার্সেন্টেজ দ্বারা যদি গুণ করি তাহলে আমরা গড় আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। ঠিক আছে, ওকে। তাহলে এবার একটু আসো, ধরো তোমাকে আমি বললাম যে অক্সিজেনের 3টি আইসোটোপ আছে। একটা হচ্ছে অক্সিজেন 16, একটা হচ্ছে অক্সিজেন 17, একটা হচ্ছে অক্সিজেন 18। প্রকৃতিতে এদের সংযুক্তি যথাক্রমে 99.76%, 0.2%, এবং একটা 0.02% এবং একটা 0.2% হলে অক্সিজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত, গড় আপা ভর কত? তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কাছে 3টা অক্সিজেন আছে। খেয়াল করো কি আছে, 3টা অক্সিজেন আছে। এটা তোমরা নিজেরা উত্তর করে দাও তো দেখি। তোমরা নিজেরা একটু উত্তর করে দাও তো এখানে, যে কোনটা কত হবে, কোনটা কত হবে, সবাই একটু উত্তর করে দিবা। ঠিক আছে, সবাই একটু কষ্ট করে উত্তর করে দিবা যে কোন, মানে এর মানটা, অঙ্কটা কত হবে। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এই জায়গাতে আছে অক্সিজেন 16, তারপরে আছে অক্সিজেন 17, তারপর আছে অক্সিজেন 18। এটা পার্সেন্টেজ কত পার্সেন্ট? 99.76%। এটা কত পার্সেন্ট ভাই বলো তো? এটা হচ্ছে 0.02%। এটা কত পার্সেন্ট বলো তো ভাইয়ারা? এটা হচ্ছে 0.2%। তাহলে এখন এদের জন্য আমাদের গড় আপাভরটা কত হবে? গড় আপাভর, আপাভর, এই গড় আপাভরের একক জানি কি? আপেক্ষিক পারমাণবিক ভরের একক কি? এমইউ। কেমনে করে গড় আপাভরটা আমরা কিভাবে বের করবো এখান থেকে? এই যে এর ভর ইন্টু এর পার্সেন্টেজ, তাহলে 16 ইন্টু হবে 99.76 যোগ 17 ইন্টু হবে 0.02 যোগ এখানে কত 18 ইন্টু হবে 18 ইন্টু 0.2 ডিভাইড বাই কত লিখবো? 100। সো ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে ভ্যালুটা পেয়ে যাব। এই ভ্যালুটা কিন্তু অবশ্যই 16 না, 16-র পরে একটু কিছু আছে। এই যে তোমরা ভুল করে ফেলছো, তোমরা সবাই কিন্তু অ্যান্সার লিখছো 16। ওকে, বলো, তোমরা সবাই কিন্তু অ্যান্সার লিখছো 16, কিন্তু এটার উত্তর কিন্তু ভাই 16 হবে না।
এটার উত্তর কিন্তু 16 হবে না। পুরোটা ক্যালকুলেশন করো, আমার এখানে ক্যালকুলেটর নাই, দ্যাটস ওয়াই করতে পারছি না। পুরোটা ক্যালকুলেশন করে দেখো কত আছে। এটা কিন্তু 16 না ভাইয়া, ঠিক আছে? এটা কিন্তু 16 না। 16.001, গুড। এটার মানটা কত হবে? এটা হবে দেখো 16.001। এককটা কি? আপেক্ষিক পারমাণবিক ভর, তার মানে একটা অক্সিজেনের এভারেজ ভর হচ্ছে 16.001, এবং একক কিন্তু অবশ্যই এমইউ লিখতে হবে। অবশ্যই এককটা কি লিখতে হবে? এএমইউ লিখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু গ্রামে লিখলে হবে না, এএমইউতে লিখতে হবে। ওকে, চলো আমরা তারপরের অঙ্কটা করি। বলছে ক্লোরিনের দুটি স্থায়ী আইসোটোপ হচ্ছে ক্লোরিন 35 এবং ক্লোরিন 37। এদের গড় আপাভর 35.5 এএমইউ হলে প্রকৃতিতে এদের সংযুক্তি কত? প্রকৃতিতে এদের সংযুক্তি কত? ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কাছে দুইটা ক্লোরিন আছে। এই যে একটা ক্লোরিন, এইখানে আরেকটা ক্লোরিন। একটা ক্লোরিনের ভর হচ্ছে 35, আরেকটা ক্লোরিনের ভর হচ্ছে 37। ওকে, এখন প্রকৃতিতে এদের সংযুক্তি বের করতে বলছে। এতদিন তোমার গড় আপাভর বের করতে বলতো, যেটা প্রশ্নে দেওয়াই আছে, আপাভরটা দেওয়াই আছে, সংযুক্তি বের করতে বলছে। এখন আমি ধরে নিলাম যে প্রকৃতিতে এটা আছে X%। তোমরা বলো তো প্রকৃতিতে এটা যদি X% থাকে, তাহলে এটা কত পার্সেন্ট আছে? দেখো প্রকৃতিতে ক্লোরিনের দুইটাই আইসোটোপ আছে, পৃথিবীতে ক্লোরিনের দুইটাই আইসোটোপ আছে। তো একটা যদি X% হয়, তাহলে বাকিটা কত পার্সেন্ট? 100 - X, কারণ দুইজন মিলে তো 100% হবে। 100 - X%, দুইজন মিলে কি হবে? 100% হবে না? তো দেখো এই দেখো একটু আগে দেখো, এই যে দেখো তিনটার দেখো পার্সেন্টেজ যোগ করো, এদের পার্সেন্টেজ যোগ করে দেখো 100%ই আসার কথা। 99.76%, 0.0, এটা মানে 0.02 না, 0.04 হওয়ার কথা। যাক, তাও ক্যালকুলেশন করে দেখো, এটা টোটাল যোগ করলে 100 হবে আর কি। হ্যাঁ, টোটাল যোগ করলে 100 হওয়ার কথা। তাহলে এটা যদি X% হয়, তাহলে এটা কত? 100 - X%, তাই না? 100 - X%, গুড। এই যে বুঝে গেছো। তাহলে এখন আমরা লিখতে পারি এখান থেকে, দেখো তো গড় আপাভর কত? গড় আপাভর গড় আপাভর কত হবে দেখো তো ভাইয়ারা? এই যে এর পার্সেন্টেজ ইন্টু এর ভর, তাহলে 35x যোগ কত? এর পার্সেন্টেজ ইন্টু এর ভর। ওকে, তাহলে আমার এখানে হবে এর পার্সেন্টেজ ইন্টু এর ভর, 100 - X ইন্টু হচ্ছে 37 ডিভাইড বাই হচ্ছে 100। এখন গড় আপাভর প্রশ্নে দেওয়া আছে 35.5। 35.5 ইকুয়াল টু কত হবে এখানে দেখো তো? নিচে থাকতেছে 100, উপরে থাকতেছে 35x, প্লাস থাকতেছে 3700, মাইনাস থাকতেছে 37x। ওকে, সো এইখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করলে এখানে চলে আসবে -2x ইকুয়াল টু আসবে হচ্ছে যে 3550 মাইনাস 3700। ওকে, সো এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি এক্সের ভ্যালুটা পাওয়া যাবে। মোস্ট প্রবলি -150 আসে, এটা -150 -150। সো এইখান থেকে আমরা যদি এখন ক্যালকুলেশন করলে আমাদের এক্সের ভ্যালুটা আসবে 75%। তাইলে এইটা আসতেছে 75%, তাহলে বাকিটা আছে কত? 25%। ঠিক আছে, তাহলে ক্লোরিন 35.5। সুতরাং আমরা এখন লিখতে পারি যে, সুতরাং এখানে লিখতে পারি ক্লোরিন যেটা 35, এটা আছে 75% প্রকৃতিতে, আর ক্লোরিন যেটা 37, এটা আছে প্রকৃতিতে 100 থেকে 75 বিয়োগ করলে 25%। ওকে, 25%। ক্লিয়ার? গুড, 75 আর 25, ভেরি গুড। আচ্ছা, তাহলে তার পরের অঙ্কটা, হাইড্রোজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর 1.008 এএমইউ, প্রকৃতিতে হাইড্রোজেনের প্রাচুর্যতা 99.1% হলে ডিউটোরিয়াম ও ট্রিটিয়ামের প্রকৃতিতে প্রাচুর সংযুক্তি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমাকে দেখো হাইড্রোজেনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, প্রকৃতিতে হাইড্রোজেনের প্রাচুর্যতা 99.1% হলে ডিউটোরিয়াম ও ট্রিটিয়ামের প্রকৃতিতে সংযুক্তি নির্ণয় করতে বলছে। ডিউটোরিয়াম ও ট্রিটিয়ামের প্রকৃতিতে সংযুক্তি বের করতে বলছে। আমরা পারবো কিনা সবাই একটু ট্রাই করে দেখি তো, সবাই একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, এগুলো 9-10-এ ছিল, এগুলো আবার ইন্টারে লাগবে। হ্যাঁ অবশ্যই, এগুলো অ্যাডমিশানে লাগে, এগুলো তোমার অ্যাডমিশনেও আসে। ইন্টারে লাগে মানে কি, অ্যাডমিশনেও লাগে। ছোট ছোট কিছু জিনিস আবার 9-10-এর সাথে কমন পড়ে যেতে, তাই না? আমার খুব ভালো লাগতেছে 9-10-এর জিনিস, কিছু জিনিস তো থাকবেই 9-10-এর। তো এটা তোমরা নিজেরা করবা, এটা তোমাদের HW।
এটা তোমাদের সবার HW, এটা তোমরা নিজেরা ট্রাই করবা, ঠিক আছে? ওকে, চলো। তা আমরা মোটামুটি হচ্ছে আমাদের আইসোটোপ সম্পর্কে জানলাম, আমরা আমাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর এবং গ্রাম আপেক্ষিক পারমাণবিক ভরের মধ্যে পার্থক্যগুলো বুঝলাম, এমইউ কি বুঝলাম, ঠিক আছে, রিলেটিভ অ্যাটমিক মাস কি বুঝলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াসের স্টেবিলিটি প্লাস ম্যাস ডিফেক্ট মানে ভর ত্রুটি এবং এনবি। এনবি মানে কি? এনবি মানে হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এনবি মানে কি বলতো? এনবি মানে হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এনতে হচ্ছে নিউক্লিয়ার, নিউক্লিয়ার, বিতে হচ্ছে বাইন্ডিং, ইতে হচ্ছে এনার্জি। ওকে, এনবি মানে কি? এনবি মানে হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। তো হোয়াট ইজ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি? হ্যাঁ, এটা একটু আমরা বোঝার চেষ্টা করি যে ভাই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বলতে আসলে কি বোঝায়। তো জিনিসটা কীরকম খেয়াল করো। ধরো ধরো তোমাকে আমি বললাম যে আমার কাছে এটা একটা নিউক্লিয়াস আছে। ওকে, এখানে একটা নিউক্লিয়াস আছে, চিন্তা করো এটা একটা নিউক্লিয়াস, কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস। এখন তোমরা সবাই জানো নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়াসের মধ্যে প্রোটন থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন থাকে। আর কি থাকে? নিউট্রন থাকে। তো এখানে কি আছে? প্রোটন আছে। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে। ধরো এইখানে প্রোটন আছে, এইখানে প্রোটন আছে, এইখানে প্রোটন আছে। আবার নিউক্লিয়াসের মধ্যে কিছু কিছু কি থাকে? নিউট্রনও থাকে। এটা নিউট্রন, এটা নিউট্রন, এটা নিউট্রন, এরকম নিউট্রনও আছে। ওকে, ধরো 4টা নিউট্রন আছে। এখন নিউট্রনগুলো তো নিউট্রাল, এদের তো কোনো চার্জ নাই। কিন্তু আমরা কিন্তু এটা জানি আমার যে প্রোটনগুলো আছে এই প্রোটনগুলো কিন্তু সব পজিটিভ চার্জযুক্ত। প্রোটনগুলো সব কি? পজিটিভ চার্জযুক্ত, তাই না? এখন তুমি চিন্তা করো একটা নিউক্লিয়াসের ভিতরে পজিটিভ চার্জ আছে। তো আমরা সারা জীবন ধরে পড়ে আসছি যে ভাই পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে, পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে। এটা তোমরা সবাই পড়ছো। দেখো একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? পজিটিভ চার্জ থাকে। তাহলে পজিটিভ পজিটিভকে অবভিয়াসলি বিকর্ষণ করবে। তাহলে যদি বিকর্ষণই করে তাহলে অবশ্যই এই নিউক্লিয়াস থেকে এগুলো সবকে বাইরে ছুটে চলে যাওয়ার কথা। পজিটিভগুলো বিকর্ষণ করে একজন আরেকজনের থেকে কি ছিটকায় চলে যাওয়ার কথা না? কিন্তু তা কি হয়? এরা তো নিউক্লিয়াসের মধ্যে আটকায় আছে, এরা তো নিউক্লিয়াসের মধ্যে আটকায় আছে, তাই না? তো এই যে নিউক্লিয়াসের মধ্যে এদেরকে যারা আটকায় রাখে, নিউক্লিয়াসের মধ্যে এদেরকে যারা বাইন্ডার রাখে, নিউক্লিয়াসের মধ্যে এই যে প্রোটনগুলা, এই যে নিউট্রনগুলাকে যা কেউ একজন আটকায় রাখতেছে, এরা যে ছিটকায় বেরোয় যাচ্ছে না, এদেরকে যে আটকায় রাখতেছে, যেই বলটা, যেই শক্তিটা এদেরকে আটকায় রাখে তাদেরকেই বলা হয় নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। অর্থাৎ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির কারণে, ঠিক আছে, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির কারণে, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির কারণে কি হয় বলো তো? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির কারণে আমার একটা নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটনগুলো থাকে বা যে প্রোটনগুলো থাকে বা যে নিউট্রনগুলো থাকে এরা নিউক্লিয়াস থেকে ছিটকে বের হয়ে যায় না, এরা নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রের মধ্যে আটকায় থাকে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এখন ভর ত্রুটি জিনিসটা কি আর স্ট্যাবিলিটি অফ নিউক্লিয়াস কি? দেখো স্ট্যাবিলিটি শব্দটার বাংলা হচ্ছে স্থায়িত্ব। স্ট্যাবিলিটি শব্দটার বাংলা কি? স্থায়িত্ব। ওকে, স্থায়িত্ব মানে একটা নিউক্লিয়াস কতটা স্ট্যাবল। হ্যাঁ, এবং ম্যাস ডিফেক্ট জিনিসটা কি? মানে ভর ত্রুটি মানে কি? ভর ত্রুটি জিনিসটাকে আমরা ডেলেম দ্বারা প্রকাশ করি। ভর ত্রুটিকে কী দ্বারা প্রকাশ করে? ডেলেম দ্বারা প্রকাশ করে। তো ভর ত্রুটি মানে আসলে কি? আমার এই টপিকটা সম্পর্কে একটু জানা লাগবে। হ্যাঁ, ভর ত্রুটি মানে কি? ম্যাস ডিফেক্ট বলতে আসলে কি বোঝায়? এখন ম্যাস ডিফেক্ট বা ভর ত্রুটি জিনিসটা কি একটু চলো বোঝার চেষ্টা করি। দেখো, মনে করো তুমি বাজারে, মনে করো বাজারে তুমি একটা বিস্কিটের প্যাকেট কিনছো। ঠিক আছে, কি কিনছো? বিস্কিটের প্যাকেট কিনছো। এখন বিস্কিটের প্যাকেটটা বুঝো, আমি বাজারে একটা বিস্কিটের প্যাকেট কিনছি, 10টা বিস্কুট থাকে। কয়টা বিস্কুট থাকে? 10টা বিস্কিট থাকে। এখন তোমারে বলে দিছে প্রতিটা বিস্কিটের ওজন হচ্ছে 2.5 গ্রাম, 5 গ্রাম করে। প্রতিটা বিস্কিটের ওজন কত? 5 গ্রাম। ওকে, একটা বিস্কুটের প্যাকেট নিছি ভাই। এখন বিস্কুটের প্যাকেটের মধ্যে 10টা বিস্কুট আছে। দেখো তো একটা বিস্কুটের প্যাকেটের মধ্যে অনেকগুলো বিস্কুট থাকে না, এরকম 10টা বিস্কুট আছে। তো যখন আমি বাজারে কিনতে গেছি তখন প্যাকেটের গায়ে লেখা ছিল প্রতিটি বিস্কুটের ওজন 5 গ্রাম। প্রতিটি বিস্কিটের ওজন 5 গ্রাম। তাহলে এখন তুমি বলো প্রতিটা বিস্কিটের ওজন যদি 5 গ্রাম হয়, হ্যাঁ, তাহলে প্রতিটা বিস্কুটের ওজন যদি 5 গ্রাম হয় তাহলে এই পুরো বিস্কুটের প্যাকেটের ওজন কত হবে? প্রত্যেকটা বিস্কুটের ওজন হচ্ছে 5 গ্রাম।
তাহলে পুরো প্যাকেটটার ওজন কত হবে? ভিতরে 10টা বিস্কুট আছে, পুরো প্যাকেটের ওজন কত হবে? 50 গ্রাম। 10টা বিস্কুট আছে, প্রতিটা বিস্কুটের ওজন 5 গ্রাম, তাহলে কত হবে? 50 গ্রাম, তাই না? তাই তো হওয়ার কথা, 50 গ্রাম। এটা কি আমার থিওরি তো তাই বলে, আমার ক্যালকুলেশন বা আমার থিওরি তো তাই বলে প্রতিটা বিস্কুটের ওজন হবে 50 গ্রাম। কিন্তু আমি যখন বাসায় আইসা দাড়িপাল্লার মধ্যে যখন আমি বিস্কুটটা মাপতেছি, যখন স্কেল বা পাল্লার মধ্যে বিস্কুটের প্যাকেটটা উঠাইলাম, বিস্কুটের প্যাকেটটা উঠাই দিয়ে কি এর ওজন হচ্ছে 48 গ্রাম। এর ওজন হচ্ছে কি 48 গ্রাম। মানে প্র্যাকটিক্যালি এর ওজন হচ্ছে 48 গ্রাম, আর থিওরিটিক্যালি এর ওজন হচ্ছে 50 গ্রাম। মানে আমার ক্যালকুলেশন মতে এর ওজন হয়েছে 50 গ্রাম। কিন্তু বাসায় এসে যখন আমি ওজন করতেছি, ওজন করে দেখলাম যে এর ওজন পাওয়া যেতেছে কম, মানে 48 গ্রাম পাওয়া যেতেছে ওজন। মানে আমার কোশ্চেনটা হচ্ছে বাকি 2 গ্রাম গেলে কই? বাকি 2 গ্রাম গেলে কই? এটা কই গেল? বাকি 2 গ্রাম কই গেল? এই যে তুমি যে কম পাচ্ছ, এই যে ছোট্ট একটা জিনিস যে তুমি কম পাচ্ছ, এইটা কি বলা হয়? ভর ত্রুটি। আমার এক্সপেকটেশনস ছিল 50 গ্রাম আমি পাবো, নর্মাল হিসাবে আমাকে তাই বলে 50 গ্রাম, কিন্তু আমি যখন বাসায় এসে মাপতেছি, মাইপা দেখলাম উল্টা 50 গ্রামের থেকে কম। 50 গ্রাম তো পাইলামই না, উল্টা পাইলাম আরও কম, 48 গ্রাম পাইলাম। এই যে ভরটা প্র্যাকটিক্যালি যে ভরটা কমে গেল, এক্সপেকটেশনস হওয়া ছিল থিওরিটিক্যালি হয়তো 50 গ্রাম, বাট প্র্যাকটিক্যালি হয়েছে 48 গ্রাম। তাহলে এই যে 2 গ্রাম ভর যে কমে গেল না, এই যে 2 গ্রাম ভর এই কমে গেল, এটাকেই আমরা বলি ভর ত্রুটি। ওকে, তাহলে আমার ভর ত্রুটি জিনিসটা কি ভাইয়া? দেখো, ভর ত্রুটি মানে ডেল এম, এই ডেল এম ইকুয়াল টু হচ্ছে আমার কোনো একটা জিনিসের ভর, বিস্কিটের ভর, কোনো একটা জিনিসের ভর, সেটা থিওরিটিক্যাল ভর থেকে আমরা প্র্যাকটিক্যাল ভরটা বিয়োগ করে দিব। থিওরিটিক্যাল ভর থেকে প্র্যাকটিক্যাল ভরটা বিয়োগ করে দিব। তুমি যখনই যখনই থিওরিটিক্যাল থেকে প্র্যাকটিক্যাল ভরটা বিয়োগ করে দিবা, তখনই তুমি তোমার ভর ত্রুটি পেয়ে যাবা। ঠিক আছে? এবং অলওয়েজ মনে রাখবা যে থিওরিটিক্যাল ভর সবসময় বেশি আসে, আর প্র্যাকটিক্যাল ভরটা তোমার সবসময় কম আসে। ঠিক আছে? থিওরিটিক্যাল ভরটা সবসময় বেশি আসে, আর আমাদের প্র্যাকটিক্যাল ভরটা সবসময় কি আসে? কম আসে। ওকে, থিওরিটিক্যাল ভর সবসময় বেশি, আর প্র্যাকটিক্যাল ভর কি? সবসময় কম, সবসময় কম। তো এই যে প্র্যাকটিক্যাল ভর যেটা, এই প্র্যাকটিক্যাল ভরটা হলো অ্যাকচুয়াল ভর, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভর। তো এটাকে আমরা এম ও দ্বারা প্রকাশ করি, এম নট দ্বারা প্রকাশ করি। এমটি মাইনাস হচ্ছে, এমটি মানে কি? এমটি হচ্ছে থিওরিটিক্যাল, আর এম ও মানে হচ্ছে এম অবজার্ভ। থিওরিটিক্যাল মানে হচ্ছে অ্যাকচুয়ালি কত হইলো, মানে হওয়ার কথা ছিল ক্যালকুলেশন করলে, আর এম ও মানে হচ্ছে অবজার্ভড করলাম কত, অবজার্ভ করলাম কত, মানে প্র্যাকটিক্যালি কত পাইলাম, আসলে কত পাইলাম, আসলে কত পাইলাম। এইটা এই দুইটা থেকে বিয়োগ করে দিলে এটাকে আমরা বলি হচ্ছে আমাদের ভর ত্রুটি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ভর ত্রুটি। হ্যাঁ, চলো আমরা এখন আমাদের ভর ত্রুটির অঙ্ক করব। হ্যাঁ, তো এই যে ভর ত্রুটি, তো নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি কি তোমাদেরকে বুঝাইলাম। হ্যাঁ, এখন ভর ত্রুটি জিনিসটা কি শোনো। তো আমরা যখন কোনো একটা পরমাণুর ক্ষেত্রে যাই, কোনো একটা পরমাণুর ক্ষেত্রে আমি বিস্কিট দিয়ে হিসাবটা করাইলাম, তো কোনো একটা পরমাণুর ক্ষেত্রে আমি যখন ক্যালকুলেশন করব, তখন তুমি দেখবা যে আমি কিন্তু একটা পরমাণুর প্রোটনের ভর জানি। তোমাদেরকে আগের দিন আমরা দেখাইছি একটা প্রোটনের ভর কত, একটা নিউট্রনের ভর কত, এটাও কিন্তু তুমি জানো। ইভেন একটা ইলেকট্রনের ভর কত, এটাও কিন্তু তুমি জানো। একটা ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻³ কেজি বা 28 গ্রাম। এটা কিন্তু আমরা জানি একটা ইলেকট্রনের ভর। একটা ইলেকট্রনের ভর তুমি জানো, একটা ইলেকট্রনের ভর তুমি জানো। ঠিক আছে? একটা প্রোটনের ভরও তুমি জানো, একটা ইলেকট্রনের ভরও তুমি জানো, একটা প্রোটনের ভরও তুমি জানো। জানো কি না? জানো। এখন আমার কোশ্চেনটা হচ্ছে তোমাদের কাছে, দেখো আমি যদি একটা পরমাণুর ভর জানি, দেখো প্রোটনের ভর জানি, নিউট্রনের ভর জানি, ইলেকট্রনের ভর জানি, মনে করো একটা হিলিয়াম পরমাণু নিলাম, আর আমি জানি হিলিয়ামের মধ্যে 2টা প্রোটন আছে, নিউক্লিয়াসে 2টা প্রোটন আছে, 2টা নিউট্রন আছে। হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে 2টা প্রোটন আছে, 2টা নিউট্রন আছে, তাই না? হিলিয়ামের ভর হচ্ছে 4। তাহলে হিলিয়ামের নিউক্লিয়াসের মধ্যে 2টা প্রোটন আছে, 2টা কি আছে? নিউট্রন আছে। তো একটা নিউক্লিয়াসের ভেতরে প্রোটন আছে, নিউট্রন আছে, এছাড়া তো আর কিছু নাই। তাহলে 2টা প্রোটনের ভর আর 2টা নিউট্রনের ভর যোগ করলেই তো হিলিয়ামের পারমাণবিক ভরটা পাওয়ার কথা। কিন্তু প্রকৃত অর্থে দেখা যায় কি জানো, ওই ভরের থেকে আসলে হিলিয়ামের ক্যালকুলেশন করলে, মানে ভর বাইর করলে, দাঁড়িপাল্লার মধ্যে মাপলে দেখা যায় যে ভরের মানটা তার থেকে কম আসছে, মানে কিছু পরিমাণ ভর কমে গেছে। এই যেই ভরটা কমে যায়, অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা তার থেকে যেই ভরটা কমে যায়, এই ভরটাকে আমরা বলি ভর ত্রুটি। অ্যান্ড কোশ্চেন হচ্ছে এই ভরটা কই যায়? এই যে ভর ত্রুটি যেটা আমি পাইলাম, এই ভরটা কই যায়? এই ভরটাই এনার্জিতে কনভার্ট হয়, এই ভরটাই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয়ে যায়।
তার মানে তুমি যখন একটা পরমাণুর সবগুলা প্রোটনের ভর সবগুলা নিউট্রনের ভর যোগ করবা, অ্যাকচুয়ালটা যোগ করবা, যোগ করলে যেই মানটা পাওয়ার কথা ছিল, মানে প্রকৃত অর্থে আমি যখন দাঁড়িপাল্লায় ওই পরমাণুটার ওজন করি, করলে দেখি তার থেকে কিছু পরিমাণ কম আছে। তার মানে কিছু ভর গায়েব হয়ে গেছে। অ্যান্ড এই যে কিছু ভর গায়েব হয়ে গেছে, এই ভরটা কই গেছে? এই ভরটাই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। এই ভরটাই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয়ে যায়। এখন এই যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, এই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি সমান সমান কি? দেখো নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, এই যে এনবিই, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি তোমরা ছোটবেলায় পড়ছো না? আইনস্টাইনের একটা সূত্র আছে না বিখ্যাত, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। ই ইকুয়াল টু এমসি স্কোয়ার পড়ছো না? ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। তোমরা সবাই পড়ছো না ই ইকুয়াল টু এমসি স্কোয়ার? তো এই যে যেই ভরটা কমে গেছে, এই ভরটা কোথায় কাজে লাগছে? এই ভরটাই এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। কেন? নিউক্লিয়াসটাকে আটকায় রাখার জন্য। তাহলে এই যে আমি যে ভর ত্রুটিটা পাচ্ছি, এই ভরটাই এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। কোন সূত্র অনুসারে? আমাদের আইনস্টাইনের সে বিখ্যাত ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, এই সূত্র অনুসারে। বুঝছো? তার মানে এটা বুঝলাম যে একটা পরমাণুতে অ্যাকচুয়ালি আমি যদি প্রোটনের সংখ্যা নিউট্রনের সংখ্যা সবগুলো ক্যালকুলেশন করতাম, ক্যালকুলেশন করে আমি যে ভরটা পাইতাম কোনো একটা পরমাণুর, প্রকৃত অর্থে যখন দাঁড়িপাল্লায় পরমাণুটার ওজন করা হয় তখন ভরটা কিছু পরিমাণ কম পাওয়া যায়। তাহলে এই যেই পরিমাণ ভরটা আমি কম পাচ্ছি, এই ভরটাকে বলা হয় ভর ত্রুটি। এখন কেন এই ভরটা কম পাওয়া যায়? এই এই পরিমাণ ভর এই পরিমাণ ভর কিসে কনভার্ট হয়? এই পরিমাণ ভর মানে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয়। কেন নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয়? যেন নিউক্লিয়াসের মধ্যে যেই প্রোটন এবং নিউট্রন আছে এদেরকে বাইন্দা রাখতে পারে, তাহলে তার মানে কোনো একটা নিউক্লিয়াসকে আটকায় রাখার জন্য যেই পরিমাণ বাইন্ডিং এনার্জি প্রয়োজন, সেই বাইন্ডিং এনার্জি উৎপাদন করার জন্য যেই পরিমাণ ভরের প্রয়োজন, সেই পরিমাণ ভর আসলে কমে যায়। এটাকেই বলা হয় ভর ত্রুটি। ওকে, এটা কি বলা হয়? কি ভর ত্রুটি। এখন লেটস ডু ইট, চলো। তো ভর ত্রুটি আমরা জিনিসটা কি মোটামুটি দেখে ফেললাম, যে আমাদের ম্যাচ ডিফেক্ট বা ভর ত্রুটি মানে হচ্ছে ম্যাচ ডিফেক্ট বা আমাদের ভর ত্রুটি। ম্যাচ ডিফেক্ট বা ভর ত্রুটি মানে কি বলো তো ভাইয়ারা? এটা মানে আমরা মাত্র দেখে ফেললাম ডেল এম ইকুয়াল টু হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ভর মাইনাস অবজার্ভ ভর। থিওরিটিক্যাল ভর থেকে অবজার্ভ ভর যদি বিয়োগ করে দেই, তাইলে আমরা হচ্ছে আমাদের ম্যাচ ডিফেক্ট বা ভর ত্রুটি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ফাইন, ভালো কথা। এখন নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি জিনিসটা কি? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, ঠিক আছে, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এখন এই যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি এনবিই, হ্যাঁ, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি এনবিই, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিটা কী ভাবে বলো তো? এটা হচ্ছে আমাদের এই যে আমি যদি এই জিনিসটাকে, এই ভর ত্রুটি যে পাবো, সেই ভর ত্রুটিকে আমি যদি সি স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে সেটা আমাদের নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ওকে, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ফাইন। এখন এবার একটু আসো, বোঝার চেষ্টা করি আমরা সবাই একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, আমরা ভর ত্রুটিটা পেয়ে গেলাম। এখন এই যে ভর ত্রুটি যে তুমি পাবা, এই ভর ত্রুটি অলওয়েজ সিঙ্গেল একটা পরমাণুর জন্য ক্যালকুলেশন করি। কার জন্য ক্যালকুলেশন করি? একটা সিঙ্গেল পরমাণুর জন্য। যেহেতু তুমি একটা সিঙ্গেল পরমাণুর জন্য ক্যালকুলেশন করছো, তাহলে বলো তো ভর ত্রুটির এককটা কি আসবে? এএমইউ এককে আসবে। কিসে আসবে বলো তো? ভর ত্রুটির এককটা এএমইউ, অ্যাটমিক ম্যাস ইউনিটে আসবে। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? গ্রামে কনভার্ট করতে হবে। এটা এএমইউতে আসছে, এটাকে কি করতে হবে? গ্রামে কনভার্ট করতে হবে। তো বলো তো কোন একটা ভরকে তুমি কিভাবে এএমইউ থেকে গ্রামে কনভার্ট করে কেমনে বলো তো? এখান থেকে আমরা যে মানটা পাবো, যে ভর ত্রুটিটা পাবো, সেটাকে আমি যখন 1.6605 দ্বারা গুণ করবো ইন্টু 10⁻⁻24 দ্বারা আমি যখন এটাকে গুণ করব, তখন কিন্তু এটাকে আমার গ্রামে কনভার্ট হয়ে গেল না? গ্রামে কনভার্ট হয়ে গেল, তাই না? এবং তুমি বলো তো এই জিনিসটাকে তুমি যদি 10⁻24 দ্বারা গুণ না করে 10⁻27 দ্বারা গুণ করো, তাহলে কিন্তু এটা কেজিতে কনভার্ট হয়ে যাবে। তো তুমি কেজিতে কনভার্ট করার পর যেই মানটা পাবা, এই কেজিতে কনভার্ট করার পর যেই মানটা পাবা, সেই মানটাকে তুমি এইখানে বসাবা।
তার মানে এখানে তুমি কোন এককে ভর্তুটির মান বসাবা? কেজি এককে। কোন এককে? কেজি এককে। তাহলে মনে রাখবা এই জায়গাতে আমাকে কেজি এককে মান বসাইতে হবে, এবং এই জায়গাতে এই যে আলোর বেগ এটাকে মিটার পার সেকেন্ডে বসাইতে হবে এসআই এককে। তাহলে যদি তুমি বসাও কেজি এককে এবং মিটার পার সেকেন্ড এককে তোমাকে বসাইতে হবে। তাইলে তুমি বলো তো ভাইয়া শক্তির একক কি? শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। কোন একক? এসআই একক। আমি কোন এককে মানগুলো বসাচ্ছি? মিটার পার সেকেন্ড কোন একক? এসআই একক। তাহলে এটার যে এককটা আসবে সেটা কোন এককে আসবে ভাইয়া বলো তো? এটার যে এককটা আসবে সেটা হচ্ছে আমাদের জুল এককে আসবে। শক্তির এককটা কি হবে? এককটা হবে আমাদের জুল। এটা হবে আমাদের জুল এককে। তার মানে এখান থেকে অলওয়েজ রিমেম্বার যে আমি কি করব, এই ভরটাকে কেজি এককে কনভার্ট করে তারপরে এখানে বসাবো। তাইলে আমি কি পেয়ে যাবো? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পেয়ে যাব। এখন এখানে একটা শর্টকাট আছে, মনে রাখবা শর্টকাটটা কি। ঠিক আছে, পরবর্তীতে ঝুলে ঝুলে চলে আসবে। তাইলে আমি যখন কেজি একক, আছে আমি এইভাবে দেখাই তোমাদেরকে, আমি যখন এটাকে কেজি এককে বসাবো তখন আমি যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের জুল এককে চলে আসবে। এখন জুল থেকে ইলেকট্রন ভোল্টে কেমনে যায়? জুল থেকে ইলেকট্রন ভোল্টে কিভাবে যায়? হ্যাঁ, কিভাবে যায় শোনো। কোনো একটা মানকে তুমি যদি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দাও, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা দ্বারা যদি ভাগ করে দাও, জুলকে ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করে দিলে ওটা ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে যায়। কিসে কনভার্ট হয়ে যায়? ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে যায়। মনে রাখবা 1 ইলেকট্রন ভোল্ট, আমি একটু বড় অঙ্ক করে সব বুঝাই দিব, আপাতত জাস্ট একটু ফরমেশনটা লিখে রাখো। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাইলে এখন তুমি দেখো, সরি 1.6 ইন্টু 10⁻1 ইলেকট্রন ভোল্ট 10⁻19 জুল। জুল 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 জুল। ওকে ওকে, তাহলে তুমি খেয়াল করো, এখন এখান থেকে তুমি কি করবা? এই যে তুমি যে শক্তির একক পাইলা, এই শক্তিটাকে তুমি ইলেকট্রন ভোল্ট দ্বারা, ইলেকট্রনের ভর দ্বারা, সরি জুলকে ইলেকট্রনের যে চার্জ দ্বারা ভাগ করে দিবা, ভাগ করে দিলে ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে যাবে। এবার এইটাকে পরবর্তীতে মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবা। সেটার জন্য কেমনে করতে হয় সেটা তোমরা জানো, 10⁻6 দ্বারা গুণ করে দিলেই মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। ইলেকট্রন ভোল্ট আছে, এটাকে মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করবা। হ্যাঁ, ওকে ফাইন ফাইন। আসো, তো আমরা মোটামুটি মোটামুটি আমাদের হচ্ছে এই কনসেপ্টটা সবারই আমার মনে হয় ক্লিয়ার হয়েছে। যদি কেউ না বুঝে থাকো অবশ্যই আমাকে জানাইও। 1 ইলেকট্রন ভোল্ট কত? 1.6 10⁻⁻19 জুল। ঠিক আছে, 10⁻⁻19 জুল। এটা দ্বারা ভাগ করে দিবা, এটা দ্বারা তুমি যখন ভাগ করে দিবা, ভাগ করে দিলেই তুমি হচ্ছে কি পেয়ে যাবা? এটাকে তুমি হচ্ছে ইলেকট্রন ভোল্টে পেয়ে যাবা। হ্যাঁ, আবার এখান থেকে দেখো এভাবেও লিখতে পারো। আরেকটা জিনিস লিখে দিই, এটা সমান সমান হচ্ছে 1 মেগা ইলেকট্রন ভোল্ট। এভাবে লেখো, 1 মেগা ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু হচ্ছে এই যে এমইভি। এমইভি ইকুয়াল টু হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻1000, মানে 10⁻6 দিয়ে গুণ করা আর কি। মেগা মানে 10⁻6 দ্বারা গুণ করলে আসবে 10⁻13 জুল। ওকে, তাহলে আমি যদি জুল থেকে ডিরেক্টলি মেঘাতে যেতে চাই তাহলে আমি কি করব? জুল থেকে ডিরেক্টলি মেগা ইলেকট্রন ভোল্টে যেতে চাইলে কি করব? এই যে জুলকে এই মানটা দ্বারা ভাগ করে দিব, 1.6 ইন্টু 10⁻13 দ্বারা ভাগ করে দিলে এই এককটা ডিরেক্টলি মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে যাবে। তাহলে আমরা এই যে দেখো, আমি তোমাদেরকে অনেক কিছু একসাথে শেখাচ্ছি যে ম্যাচ ডিফেক্ট কেমনে বের করব। ভাইয়া আমরা হচ্ছে থিওরিটিক্যাল ভর থেকে অবজার্ভ ভরটা বিয়োগ করে দিব। তাহলে আমরা জানি ম্যাচ ডিফেক্টের একক হচ্ছে এএমইউ, সেটাকে আমরা গ্রামে কনভার্ট করব। আচ্ছা, গ্রামে কেমনে কনভার্ট করে? 1.6605 10⁻⁻27 দিয়ে গুণ করলে এটা আমাদের, সরি 27 দ্বারা গুণ করলে কেজিতে কনভার্ট হয়ে যাবে। এই কেজির মানটা হচ্ছে আমরা নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির মধ্যে বসাবো আলোর বেগটা মিটার পার সেকেন্ডে বসাবো, তাহলে এসআই এককে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির এককটা আসবে জুল এককে চলে আসবে। এখন যখন জুল এককে আসবে তখন সেটাকে তোমাকে ইলেকট্রন ভোল্টেও বের করতে বলতে পারে, মেগা ইলেকট্রন ভোল্টও বের করতে বলতে পারে, উত্তরে বলে দিবে কোন এককে বের করতে। হ্যাঁ, তো ইউজুয়ালি মেগা ইলেকট্রন ভোল্টে আমরা বের করার চেষ্টা করি। হ্যাঁ, ইউজুয়ালি কি করি? সবসময় চেষ্টা করি কোন এককে বের করতে? এই মেগা ইলেকট্রন ভোল্টে বের করার চেষ্টা করি আমরা সবসময়। হ্যাঁ,
এই এককে বের করার চেষ্টা করি। অ্যান্ড তুমি যদি তোমাকে যদি মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে বলে তাহলে তুমি কি করবা? মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে বললে 1.6 10⁻13 দ্বারা গুণ করবা। আর তোমাকে যদি ভাইয়া ইলেকট্রন ভোল্ট এককে বের করতে বলে তাহলে 1.6 × 10⁻19 দ্বারা ভাগ করে দিবা। ঠিক আছে? আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। এখন এটার একটা শর্টকাট আছে, এই শর্টকাটটা এমসিকিউতে অ্যাপ্লাই করবা। শর্টকাট ফর এমসিকিউ লেখা রাখো, এত কিছু লাগে না। শর্টকাট ফর এমসিকিউ। তো ইউনিভার্সিটির ক্ষেত্রে বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে স্পেশালি এখান থেকে অঙ্ক আসে। তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ক্ষেত্রে আমার শর্টকাটটা কি? দেখো শর্টকাটটা হচ্ছে এনবিই ইকুয়াল টু, শর্টকাটটা হচ্ছে এনবিই মানে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি ইকুয়াল টু হচ্ছে ডেল এম ইন্টু 931.5 MeV। তুমি ডেল এমকে কী করবা? 931.5 দ্বারা গুণ করে দিবা। ঠিক আছে? কি করবা? ডেল এমকে 931.5 দ্বারা তুমি গুণ করে দিবা। তুমি যখনই এটাকে এই 931.5 দ্বারা গুণ করে দিবা, এটা ডিরেক্টলি মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। এবং ডেল এমটাকে কোন এককে নিতে হবে ভাইয়া? এই ডেল এমটাকে তোমার হচ্ছে এএমইউ এককে নিতে হবে। মানে এএমইউ একক। কোন একক? এএমইউ একক। তার মানে তাহলে কোনো কনভার্সনের দরকার নেই, জাস্ট এইখানে যে মানটা আসবে এই মানটারে 931.5 দ্বারা গুণ করে দিবা। ঠিক আছে? এই মানটারে কি করবা? 931.5 দ্বারা গুণ করে দিবা। গুণ করে দিলে এটা মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। গুণ করে দিলেই মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। ঠিক আছে? এখন এই জিনিসটা কি? চলো আমরা একটু অঙ্ক করে জিনিসটা বোঝার চেষ্টা করি। তাহলে শর্টকাটটা তো বুঝছো, কোনো কনভার্সনের দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। জাস্ট যেই ডেলেমটা পাবা এএমইউ এককে ওটারই 931.5 দ্বারা গুণ করবা। গুণ করলে মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে যাবে। এত কোনো ক্যালকুলেশনের দরকার নেই। হ্যাঁ, তো এখন তোমার কাছে দুইটা নিউক্লিয়াস আছে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর নিউক্লিয়াস, এটা হচ্ছে এ একটা পরমাণু, আর এটা হচ্ছে আমাদের বি একটা পরমাণু। ঠিক আছে? এখন দেখো এ পরমাণুটার এনবি এর মান হচ্ছে 50 MeV। এটার বাইন্ডিং এনার্জির মান কত? দেখো 50 MeV। এই পরমাণুর এই যে নিউক্লিয়াসটা আছে, বি পরমাণুর যে নিউক্লিয়াস আছে, বি পরমাণুর নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জির মান হচ্ছে 70 MeV। ওকে, তাহলে এ পরমাণুটার বাইন্ডিং এনার্জির মান হচ্ছে 50 MeV, আর বি পরমাণুটার বাইন্ডিং এনার্জির মান হচ্ছে 70 MeV। এখন তুমি দেখতেই পাচ্ছ বি পরমাণুতে বাইন্ডিং এনার্জির মান বেশি। এখন তুমি বলো তো তাহলে কোনটার নিউক্লিয়াসটা বেশি স্টেবল? দেখি তোমরা আমাকে বলো কোনটার নিউক্লিয়াসটা বেশি স্টেবল। আমাদের কি এ পরমাণুটার নিউক্লিয়াসটা বেশি স্টেবল, নাকি আমাদের বি পরমাণুর নিউক্লিয়াসটা বেশি স্টেবল? নিউক্লিয়াস তো তোমরা সবাই চিনো, কোনটা বেশি স্টেবল? অবভিয়াসলি তোমাদের মাথায় তো এটা খুব বেসিকভাবে বোঝা উচিত, যেখানে বাইন্ডিং এনার্জির মান বেশি। বাইন্ডিং এনার্জি মানে কি? নিউক্লিয়াসের প্রোটন নিউট্রনগুলোর বাইন্দা রাখছে, প্রোটন এবং নিউট্রনগুলোকে একত্রে আটকে রাখছে, তাই না? ওইটাকেই তো আমরা বলি বাইন্ডিং এনার্জি। তাহলে যেই পরমাণুতে বাইন্ডিং এনার্জির মান বেশি, অবভিয়াসলি কি মনে হয় তোমাদের, সেটা কি বেশি স্টেবল না কম স্টেবল? তোমরা একটু কমেন্ট করে জানাও তো ভাইয়া এ এবং বি এর মধ্যে কোনটার বাইন্ডিং এনার্জি মানে কোনটা বেশি স্টেবল, কোনটি বেশি স্টেবল? আমার কোশ্চেনটা হচ্ছে এ ও বি এর মধ্যে কোনটির নিউক্লিয়াস বেশি স্টেবল? ওকে, এ এবং বি এর মধ্যে কোনটার নিউক্লিয়াস বেশি স্টেবল? এ নাকি বি? বি বেশি স্টেবল। সাবাস, ভেরি গুড। বি বেশি স্টেবল। কারণ কি? দেখো খেয়াল করো, কারণ বি এর বাইন্ডিং এনার্জির মান বেশি। তো আমরা মোটামুটি জানি যে বাইন্ডিং এনার্জির মান যত বেশি হবে সে তত বেশি কি হবে? স্টেবল হবে। তার মানে একটা নিউক্লিয়াসের স্টেবিলিটি ডিপেন্ড করে কার উপর? তার বাইন্ডিং এনার্জির উপর, তাই না? আসলে না, শুনো, মনে রাখবা যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, এই নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বা বাইন্ডিং এনার্জি একই কথা। হ্যাঁ, নিউক্লিয়ার এখানে এনবি থাকা যেই কথা, বি থাকাও একই কথা। এই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন
নিউক্লিয়ন। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি হবে, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি হবে ভাইয়া, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি হবে, স্ট্যাবিলিটিও তত বেশি হবে। এই বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি হবে, স্ট্যাবিলিটিও তত বেশি হবে। স্ট্যাবিলিটি স্ট্যাবিলিটি তত বেশি হবে। তাহলে ওই নিউক্লিয়াসের স্ট্যাবিলিটিও তত বেশি হবে। যেই নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জির মান বেশি, সেই নিউক্লিয়াসটা বেশি স্টেবল, এটা কমপ্লিটলি ভুল। বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যত বেশি, সেটা তত বেশি স্টেবল। এখন নিউক্লিয়ন বলতে কি বোঝায় আমরা একটু বুঝি ভাইয়া। দেখো, নিউক্লিয়ন মানে হচ্ছে ভর সংখ্যা। নিউক্লিয়ন মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্রোটন প্লাস নিউট্রন। নিউট্রন প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে বলো তো, নিউক্লিয়ন মানে কি? প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, অর্থাৎ কি সংখ্যা? অর্থাৎ আমরা বলতে পারি ভর সংখ্যা। কি সংখ্যা? ভর সংখ্যা। তো তার মানে এই যে বাইন্ডিং এনার্জির মান দেওয়া আছে, এই বাইন্ডিং এনার্জির মানকে আমরা এর নিউক্লিয়ন নাম্বার দ্বারা ভাগ করব। নিউক্লিয়ন নাম্বার কথাটার মানে হচ্ছে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা। প্রোটন এবং নিউট্রনের সংখ্যা, ঠিক আছে? এখানে একটু একটু ভুল হয়েছে, এটা বড় হাতের এন দিয়ে দিছে, এটা আসলে বড় হাতের এন না, টাইপিং এরর। এটা হবে আমাদের ছোট হাতের এন, মানে নিউট্রন। বুঝছো? ছোট হাতের এন হবে নিউট্রন, 4টা নিউট্রন। ঠিক আছে, আসো দেখি। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে আছে আমাদের 2টা প্রোটন 2টা নিউট্রন, এখানে আছে 3টা প্রোটন 4টা নিউট্রন। ঠিক আছে, তাহলে এখন এর ক্ষেত্রে আমরা একটু বাড়ি করি। এখন এ নিউক্লিয়াস, হ্যাঁ, এর এনবি পার নিউক্লিয়নের মান কত? এনবি পার নিউক্লিয়নের মান কত বলো তো? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, মানটা কত দেখো তো? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির মান কত? 50। এটাকে কি দিয়ে ভাগ করতে হবে? প্রোটন এবং নিউট্রনের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তো এর মোট প্রোটন এবং নিউট্রন সংখ্যা কত? 2 এর 2 কত? 4। এটা 4 দ্বারা ভাগ করো, তাহলে 4 দ্বারা ভাগ করলে এটা ভালো আসবে 12.5 এমইভি, 12.5 মেগা ইলেকট্রন ভোল্ট। এবার আসো আমরা বি এর ক্ষেত্রে বের করি। বি এর ক্ষেত্রে যাই, চলো। ওকে, চলো, তাহলে এটা কত আসতেছে আমাদের? এখানে আসতেছে 12.5 মেগা ইলেকট্রন ভোল্ট। আসো আমরা তাহলে ভাই আমাদের বি এর ক্ষেত্রে যাই। বলো, বি এর ক্ষেত্রে তোমরা বলো তো ভাইয়া, আমার এনবি পার নিউক্লিয়নের মান কত? এনবিই পার নিউক্লিয়ন। এই এনবি পার নিউক্লিয়ন মান কত ভাইয়া? এনবির মান কত? 70 ডিভাইডেড বাই, এখানে কত আছে? 3 আর 4, তাহলে টোটাল কত? 7। তাহলে ভাগ করলে কত আসতেছে? এটা আসতেছে 10, আসতেছে 10 এমইভি। তাহলে বলো কোথায় এনবি পার নিউক্লিয়নের মান বেশি? বা এতে এনবি পার নিউক্লিয়নের মান বেশি, তাহলে কোনটি বেশি স্টেবল? সুতরাং আমরা বলতে পারবো, সুতরাং এ বেশি স্টেবল, এর নিউক্লিয়াস বেশি স্টেবল। ঠিক আছে, আমাদের এ যে আছে, এর নিউক্লিয়াস বেশি স্টেবল হবে। তো এটা তোমরা অনেকেই ভুল করো, এই ধরনের কোশ্চেন তোমরা অনেকেই ভুল করো। আই হোপ কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে কোনো একটা পরমাণুর আসলে স্টেবিলিটি, নিউক্লিয়াসের স্টেবিলিটি কার উপর ডিপেন্ড করে? নিউক্লিয়াসের স্টেবিলিটি এনবির উপর ডিপেন্ড করে না পুরোপুরিভাবে, এনবি পার নিউক্লিয়নের ভ্যালুর উপর ডিপেন্ড করে। ওকে, আচ্ছা, এবার আমরা যে ভর ত্রুটি ক্যালকুলেশন করব, এখানে একটা নোট মনে রাখতে হবে আমাদের সবার। নোটটা হচ্ছে, যদি পরমাণুর প্রকৃত ভর দেওয়া থাকে, যদি পরমাণুর প্রকৃত ভর দেওয়া থাকে, কোনো একটা পরমাণু যদি প্রকৃত ভর দেওয়া থাকে, তখন কি করতে হয়? তখন ইলেকট্রনের ভর যোগ করতে হয়, কি বলছি নোটটা বলো তো? যদি পরমাণুর প্রকৃত ভর দেওয়া থাকে, তখন ইলেকট্রনের ভর যোগ করতে হয়। এই নোটটা সবাই মাথায় রাখবা। যদি দেখো কখনো কোনো একটা পরমাণুর প্রকৃত ভর দেওয়া আছে, যদি বলে পরমাণুর প্রকৃত ভর এত যদি দেওয়া থাকে,
তখন ইলেকট্রনের ভর তোমাকে যোগ করতে হবে। কি করতে হবে? ইলেকট্রনের ভর যোগ করতে হবে ভর ত্রুটি ক্যালকুলেশন করার সময়। ভর ত্রুটি ক্যালকুলেশন করার সময় যদি প্রশ্নে পরমাণুর প্রকৃত ভর দেওয়া থাকে তখন নিউট্রন প্রোটনের পাশাপাশি ইলেকট্রনের ভরও যোগ করতে হয়। ওকে, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি, একটা অঙ্ক করে আমরা এখন বুঝবো। তা আমার কাছে দেওয়া আছে, দেখো বলছে হিলিয়াম-24 এর এনবি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির মান বের করতে বলছে। ওকে, হিলিয়াম-24 এর এনবি ইকুয়াল টু হোয়াট, মানে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। এখন তুমি আমাকে বলো যে একটা হিলিয়াম পরমাণুতে এখানে দিয়ে দিচ্ছে, দেখো মাস অফ প্রোটন 1.00728 এএমইউ, এএমইউ এককে দেওয়া আছে। মাস অফ নিউট্রন 1.00866 এএমইউ, এএমইউ এককে দেওয়া আছে। মাস অফ ইলেকট্রন 0.0000548 এএমইউ এককে দেওয়া আছে। আচ্ছা তোমরা একটু কনভার্ট করো তো দেখি, দেখি নিজেরা একটু ক্যালকুলেশন করে দেখো তো, তাহলে ফিল করতে পারবে, ভালো লাগবে। হ্যাঁ, একটু দেখো তো, এটা তোমরা একটু এইদিকে চিন্তা করো। আমরা জানি ইলেকট্রনের ভর কত, ইলেকট্রনের ভর কত তোমরা সবাই জানো। দেখো ফিল করতে পারবা, তাহলে ইলেকট্রনের ভর হচ্ছে আমরা জানি সবাই 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। এটারে এএমইউতে কনভার্ট করতে হলে কি করতে হবে বলো? গ্রাম থেকে এএমইউতে যাইতে হলে কি করতে হয়? গ্রাম থেকে এএমইউতে যাইতে হলে কি করতে হয়? 1.6605 ইন্টু 10⁻24 দিয়ে ভাগ, অথবা অথবা 9.11 ইন্টু 10⁻⁻28 এই জিনিসটাকে আমরা 6.02 ইন্টু 10⁻23 দিয়ে যদি গুণ করি, তাইলেও কিন্তু এটা এএমইউতে কনভার্ট হয়ে যাবে। যে কোনো গ্রামকে কিভাবে এএমইউতে কনভার্ট করে? কিরে, 1 গ্রাম সমান সমান কি? 1 গ্রাম সমান সমান 6.02 10⁻23 এএমইউ। 1 গ্রাম সমান সমান হচ্ছে 6.02 10⁻23 এএমইউ। এটা এএমইউতে কনভার্ট করে। এবার ক্যালকুলেশন করে দেখো কত আছে। ক্যালকুলেশন করে দেখো তো কত আছে। 6 নং কত? 6 নং 54, এই যে এটাই আসবে। করে দেখো তো কত আসছে। ঠিক আছে, দেখো তোমরা নিজেরাই দেখো যে কেন এটার সমান সমান এত হইল। হ্যাঁ, আমরা যে লিখলাম ইলেকট্রনের এই এএমইউ এককে ভর হচ্ছে এত, তো এটা আসলে কেমনে আসছে? আমরা মাত্রই তো আজকেই তো এগুলোর কনভার্সন শিখে ফেলছি। গ্রাম থেকে এএমইউতে কেমনে যায়, এএমইউ থেকে গ্রামে কেমনে যায়। তো এটা গ্রামে আছে, এটা থেকে তুমি এএমইউতে কেমনে আসবা? ভাইয়া এএমইউতে আসতে হলে তোমাকে কি করতে হবে? 1.6605 10⁻⁻24 দিয়ে ভাগ, অথবা অথবা এটা দিয়ে গুণ, একই কথা। এটা দিয়ে গুণ একই কথা, মানে 1 রে 1.6605 10⁻24 দিয়ে ভাগ করলে ওইটাই আসে, ওইটাই আসে। ওকে, তো তুমি করে দেখো এটাই আসতেছে। তো এখান থেকে ক্যালকুলেশন করলে দেখো এএমইউর মানটা চলে আসছে। আজকের ক্লাসের শুরুতেই পড়াইছি 0.00548 এএমইউ। দেখো এটাই আসবে 0.0000548 এএমইউ। দেখছো, এটাই আসছে, এটাই আসছে। ওকে, সো এই হচ্ছে কাহিনী। তো যাই হোক, হোয়াটএভার, ঠিক সিমিলারলি প্রোটনের ভর, ইলেকট্রন নিউট্রনের ভরকেও তুমি নিজেই এখন এএমইউতে কনভার্ট করতে পারবা। তো এটা হচ্ছে এএমইউ এককে একটা প্রোটনের ভর, এটা হচ্ছে এএমইউ এককে একটা নিউট্রনের ভর, এটা হচ্ছে এএমইউ এককে একটা ইলেকট্রনের ভর। এখন আমরা কি জানি দেখো তো, একটা হিলিয়ামের ভর আমি যদি থিওরিটিক্যালি ক্যালকুলেশন করতে চাই, তোমরা বলো একটা হিলিয়ামের মধ্যে কি কি আছে? আমরা সবাই জানি যে ভাই আমাদের একটা হিলিয়ামের মধ্যে কি কি আছে বলো তো। হিলিয়াম-24, তাই না? আর হিলিয়াম-24 এর মধ্যে তোমরা দেখো তো কি কি আছে। 2টা প্রোটন আছে আর 2টা নিউট্রন আছে, তাই না? হিলিয়ামের মধ্যে কি আছে আমরা সবাই জানি, হিলিয়ামের মধ্যে প্রোটন আছে 2টা, হিলিয়ামের মধ্যে নিউট্রন আছে কয়টা? 2টা। 2টা প্রোটন আছে আর 2টা কি আছে? নিউট্রন আছে। এখন এখন তাহলে তোমরা আমাকে বলো তো যে সুতরাং তাহলে এখন তুমি বলো, সুতরাং এমটি কত হবে? এখান থেকে আমি বলতে পারি যে থিওরিটিক্যালি আমার একটা হিলিয়ামের ভর কত হবে? এমটি। থিওরিটিক্যাল ভরটা কত হবে? এমটি কত হবে? এমটি কি? একটা হিলিয়ামের নিউক্লিয়াসের ভর, একটা হিলিয়ামের নিউক্লিয়াসের ভর। তো হিলিয়ামের নিউক্লিয়াসের ভর কেমনে বের করবা? ভাই আমরা সবাই জানি হিলিয়ামের নিউক্লিয়াস মানে কি, যে উপরেরটা হচ্ছে নিউক্লিয়াস, ভর সংখ্যা। তো হিলিয়ামের মধ্যে 2টা প্রোটন আছে, 2টা নিউট্রন আছে। 2টা প্রোটন আছে, 2টা কি আছে? নিউট্রন আছে। এটাই তো তাই না? তো 2টা প্রোটনের ভর আর 2টা নিউট্রনের ভর যোগ করলেই তো হিলিয়ামের ভর পাওয়া যাওয়ার কথা। তো 2টা প্রোটনের ভর কত? 2টা প্রোটনের ভর দেখো 2 ইন্টু 2টা প্রোটনের ভর ভর যোগ হবে কি 2টা নিউট্রনের ভর, 2টা নিউট্রনের ভর, তাই না? এখন তুমি বলো 2টা প্রোটনের ভর কত? 2 ইন্টু 1.00728। আর 2টা নিউট্রনের ভর কত?
2 ইন্টু 1.00866 তাই না? একটা হিলিয়ামের নিউক্লিয়াসে কি আছে? দুটো প্রোটন আছে, দুটো নিউট্রন আছে। এখন তুমি বলো তাহলে কি আমি হিলিয়ামের এই নিউক্লিয়াসের টোটাল ভর কত এটা পেয়ে গেলাম না? এই ভরটা আমি পেয়ে গেলাম না? পেয়ে গেলাম। তাহলে এখন এখান থেকে সুতরাং ভর ত্রুটির মান কত আমরা বের করে ফেলতে পারি। সুতরাং ভর ত্রুটির মান কত? ডেল এম ইকুয়াল টু কত হবে? ডেল এম ইকুয়াল টু কত হবে আমরা সবাই জানি, বা ডেল এম ইকুয়াল টু হচ্ছে এমটি মাইনাস এম ও, এমটি মাইনাস এম ও, এমটি মাইনাস এম অবজার্ভড। অ্যান্ড এমটির মান কত আমরা বের করলাম বাক্স, মাত্র ক্যালকুলেশন করে যেটা বের করছো। এই যে তোমরা একটু করে দেখো তো কত আসে মানটা, 4.031888। ওকে, তো একজন বলে দিছ 4.031888 এত এ এম ইউ। তাহলে আমি এখন লিখতে পারি 4.03188। ওকে ওকে, দেখো তাহলে কত আসলো আমাদের 4.03188, এটা হচ্ছে আমাদের এমটি। এখন অ্যাকচুয়ালি হিলিয়ামের অবজার্ভড মাস কত? হিলিয়ামের তুমি ক্যালকুলেশন করে ভর পাইলা 4.03188 AMU। একজন বলছে, তোমরা সবাই ক্যালকুলেশনটা করে নিও এটা আসে কিনা। এখন অবজার্ভড কত পাইলা তুমি? মানে এটা তো হলো তুমি অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি এত হওয়ার কথা, কিন্তু প্রকৃত অর্থে হিলিয়ামের ভর কত? ধরো কত, 4। এই যে দেওয়া আছে এখানে 4, হিলিয়ামের ভর দেওয়া আছে কত? 4। অথবা এটা না দেওয়া থাকলে বলে দিত যে এর আপেক্ষিক পারমাণবিক ভর এত, বা এর প্রকৃত ভরের মান এত, কিছু না কিছু প্রশ্নে বলে দিত। যেহেতু প্রশ্নে দেওয়া নাই তাহলে ভর সংখ্যাটাই ধরে নিব যে এটাই তো আমরা লিখি, অবজার্ভ হচ্ছে 4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসছে দেখো তো, 0.03188। এটার একক কি? এএমইউ। এটা হচ্ছে তোমার ভর ত্রুটি, এটা হচ্ছে তোমার ভর ত্রুটি। এখন আমাকে কি ভর ত্রুটি বের করতে বলছে? না ভাই, আমার কি বের করতে বলছে? আমাকে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বের করতে বলছে। অ্যান্ড হাউ ক্যান আই ডু দ্যাট? আমি কিভাবে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি বের করব বলো, তোমরাই বলো ভাইয়া। এনবি এর মান কেমনে বের করে? এনবিই ইকুয়াল টু হচ্ছে, আমরা সবাই জানি যে আমাদের ডেল এম ইন্টু সি স্কোয়ার, কিন্তু ডেল এমটাকে কোন এককে বসাইতে হবে? কেজি এককে। তাহলে এটাকে আমরা কিসে কনভার্ট করে নিয়ে যাব ভাইয়া? এখন এটাকে কেজিতে কনভার্ট করব। তো কেজিতে কেমনে কনভার্ট করে? 03188 ইন্টু কি করতে হবে? 1.6605 কেজিতে কনভার্ট করব। তাহলে 10⁻⁻27 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে এটা আমাদের কেজিতে কনভার্ট হয়ে গেল। যদি 24 দ্বারা গুণ করতা তাহলে এটা হচ্ছে আমাদের কিসে কনভার্ট হইতো? এটা হচ্ছে আমাদের গ্রামে কনভার্ট হইতো। এখন এটাকে আমরা কি করব? কেজিতে কনভার্ট করব। করলাম কেজিতে কনভার্ট করে, মনে করে এটা মান আসছে বাক্স কেজি। মনটা কত আসছে? বাক্স এককটা কি হবে? কেজি। এই বাক্স কেজি এখানে বসাই দিবা, এখানে বসাই দিবা। এটার মান হচ্ছে বাক্স, এটার মান হচ্ছে বাক্স কেজি এককে, বাক্স কেজি। এই মানটাকে এবার আলোর বেগ কত আমরা সবাই জানি, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার ক্যালকুলেশন করলে তুমি এইখান থেকে এনবির মানটা পেয়ে যাবা জুল এককে। কোন এককে পেয়ে যাবা? জুল এককে। তো আমরা সাধারণত নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির মান কোন এককে বের করি? আমরা সাধারণত মেগা ইলেকট্রন ভোল্টে বের করি। তো মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে গেলে কি করতে হবে? এটাকে, এই মানটাকে যদি মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে চাই তাহলে 1.6 ইন্টু 10⁻13 দ্বারা ভাগ করে দিলে এটা আমাদের মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। আর যদি ইলেকট্রন ভোল্টে বের করতে বলতো তাহলে 1.6 10⁻19 দিয়ে কি করতাম? 10⁻19 দিয়ে ভাগ করতাম। 13 দিয়ে ভাগ করলে মেগা ইলেকট্রন ভোল্ট, 19 দিয়ে ভাগ করলে ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে যেত। তো এইটাই হচ্ছে আমাদের এনবি। তো এইভাবে আমরা ভর ত্রুটি বের করে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির মান বের করতে পারি। তোমাকে বলতে পারে এরকম যে হিলিয়ামের বাইন্ডিং এনার্জির মান বের করো। এই অঙ্কগুলো বুয়েটে অনেকবার আসছে। হ্যাঁ, এইটা যেমন স্পেশালি এই অঙ্কটা, এটা এটা আমাদের বুয়েটে আসছে, বুয়েটে আসে একটা অঙ্ক। সো আমরা একটু ট্রাই করি। এটা কি বলছে দেখো, সালফার 16 আর 32-এর আপেক্ষিক পারমাণবিক ভর, এর আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে 32.056 AMU। তোমাকে বলছে ডেলেমের মান কত, তোমাকে বলছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির মান কত বের করতে। ঠিক আছে, সো লেটস ডু ইট। আমরা একটু দেখি পারি কিনা। প্রথমেই আমাকে বলছে দেখো সালফার, আমরা জানি সালফার এখানে আছে 16, এখানে আছে 32। এখন এই সালফারের জন্য আমরা কি জানি? সালফারের মধ্যে প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 16টা। সালফারের নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যাও আছে সালফারের 16টা। তাহলে সালফারের প্রোটনও 16টা, নিউট্রনও 16টা। যদি তাই হয় তাহলে এইখান থেকে আমরা কিন্তু এখন
বলতে পারি, আমরা কিন্তু এখন বলতে পারি যে এই সালফারের জন্য আমাদের ইয়ার মানটা কত। দেখো একটু আগে আমরা করছি এই যে এখানে, এই যে দেখো এমটির মান কত, মানে থিওরিটিক্যাল ভ্যালুটা কত। তাহলে এই সালফারের থিওরিটিক্যাল ভ্যালুটা কত হবে। এবার কিন্তু দেখো আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, তাই না? তো এখন একটা সালফারের আমার থিওরিটিক্যালি এর আসলে নিউক্লিয়াসের ভরটা কত, থিওরিটিক্যালি নিউক্লিয়াসের ভর কত। তো এর থিওরিটিক্যাল ভরটা কত ভাইয়া, দেখো 16টা প্রোটনের ভর, তাহলে 16 ইন্টু হচ্ছে 1.00728 যোগ হচ্ছে আমরা কত করব, 16 ইন্টু 16 ইন্টু একটা 16টা নিউটনের ভর 1.00866। এবার এখান থেকে ক্যালকুলেশন করলে ভ্যালুটা চলে আসবে। দেখো তো কত আসছে ভ্যালুটা, তোমরা একটু দেখো তো কত আসছে। দেখো কত আসছে, সালফারের 16 যোগ 16, ক্যালকুলেশন করে দেখো কত আসছে, একটু কমেন্ট করে জানাও। না সাইমন তুমি এবার ভুল করছো মনে হয় নাকি? না, আচ্ছা তুমি মনে হয় আগেরটার উত্তর দিছো। এটার উত্তরটা একটু সবাই কমেন্ট করে জানায় দাও তো ভাইয়ারা, সবাই একটু এটার উত্তরটা জানায় দাও যে আমাদের সালফারের থিওরিটিক্যাল মাস কত। 32.25504, ভেরি গুড, 32.25504 AMU। তাহলে দেখো আমি এর এর থিওরিটিক্যাল মাসটা পেয়ে গেছি, থিওরিটিক্যালি এর নিউক্লিয়াসের ভর হওয়ার কথা ছিল এত। তাহলে এখন তোমরা বলো তো, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি সুতরাং আমাদের ডেল এম এর ভ্যালুটা কত হবে ভাইয়া। ডেল এম মানে হচ্ছে এমটি থিওরিটিক্যাল মাস নিউক্লিয়াসের মাইনাস হচ্ছে আমাদের আমাদের অবজার্ভড মাস। তো আমাদের থিওরিটিক্যাল মাসটা দেখো আমরা জানি 32.25504, তাই না? 32.25504, গুড। হ্যাঁ, এটা হচ্ছে থিওরিটিক্যাল ভর। এখন এই অবজার্ভ ভরটা কত, অবজার্ভ ভরটা দেখো প্রশ্নে বলে দিছে সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 32.056 AMU। যদি এই মানটা দেওয়া না থাকতো প্রশ্নে, তাহলে আমি এখানে 32 ধরে নিতাম। বাট এবার প্রশ্নে দিয়ে দিয়েছে এর আপেক্ষিক পারমাণবিক ভর, মানে অবজার্ভ মাসটাও প্রশ্নে দিয়ে দিয়েছে। তো প্রশ্নে কত বলছে, 32.056। ওকে, শেষ। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি আমাদের এই যে ডেল এম এর ভ্যালুটা কত। সেখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি ডেল এম এর ভ্যালু পেয়ে যাবা 1200 AMU। এটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, এটাকে আমাকে কেজিতে কনভার্ট করতে হবে। সো এখন আমি জিনিসটাকে কিভাবে কেজিতে কনভার্ট করবো ভাইয়া, কেজিতে কনভার্ট করার নিয়ম কি, এটাকে আমাদের 1.6605 AMU থেকে কেজি 10⁻⁻27 দিয়ে গুণ করলে আমরা কেজিতে পেয়ে যাব। তার মানে আমি দেখলাম আমার ভর ত্রুটির মান আসছে 1200 কেজি। ওকে, এটা কিন্তু বইয়েতে আসা একটা কোশ্চেন। এখন আমি এখান থেকে ভর ত্রুটি পেয়ে গেলাম, আমি কি পেয়ে গেলাম ভাইয়া, ভর ত্রুটি পেয়ে গেলাম। হ্যাঁ, যে আমার ভর ত্রুটির মান কত। আচ্ছা, ভালো কথা। তো এবার একটু আসো, আমি ভর ত্রুটি যখন আমি পেয়েই গেলাম, তাহলে এখন আমাকে কি করতে হবে, এখান থেকে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির মানটাও বের করতে হবে। তো এটা কেজিতে আমি ভর ত্রুটি বের করে ফেলছি, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। সেকেন্ড হচ্ছে এনবি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জির মান কত। যদি বলতাম এনবি পার নিউক্লিয়ন কত, এটা পারতা, এনবির মান কত, তারপরে বললাম এনবিই পার নিউক্লিয়ন ভ্যালুটা বের করো। পার নিউক্লিয়ন কত, পারবা না? এনবি আগে বের করো। তা এনবি কেমনে বের করে ভাইয়া, আমরা জানি এনবি ইকুয়াল টু হচ্ছে আমাদের ডেল এম, তারপর হচ্ছে ইন্টু সি স্কোয়ার। তো ডেল এম এর মানটা কোন এককে বসাইতে হবে, কেজি এককে, কেজি এককে, ইন্টু সি এর মান কত আমরা সবাই জানি, 3 × 10⁻⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাবো এটা আসবে আমাদের জুল এককে। পরবর্তীতে এটাকে ইলেকট্রন ভোল্ট অথবা মেগা ইলেকট্রন ভোল্ট, আমরা সাধারণত মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই। তাহলে এমইবিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে, 1.6 × 10⁻⁻13 দ্বারা ভাগ করতে হবে, তাহলে মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। ঠিক আছে, মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। তোমরা চাইলে এটাকে ইলেকট্রন ভোল্টেও কনভার্ট করতে পারতা, ইলেকট্রন ভোল্টও কনভার্ট করতে পারতা। ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে গেলে আমাদের 10⁻⁻19 দ্বারা গুণ করতে হবে। সো দ্যাট ইজ ইট, দ্যাটস ইট। আশা করি সবাই বুঝতে পারছো। খুবই সিম্পল, খুবই সিম্পল যে আমাদের ভর ত্রুটি কি, নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি কি। আর যদি এখন তোমাকে বলে এনবি পার নিউক্লিয়ন কত, এনবিই পার নিউক্লিয়ন কত, আরে ওকে, এখন যদি তোমাকে আমি বলি যে ভাই আমাদের আমাদের এনবিই পার নিউক্লিয়ন কত, বলো।
এনবিই পার নিউক্লিয়ন কত, সেটা বের করো দেখি। এনবিই পার নিউক্লিয়ন, এটা যদি না পারো আমি খুব লজ্জা পাবো। এটা ইকুয়াল টু হচ্ছে এনবির যে মানটা আসবে, যে মানটা তোমাদের আসছে, এনবির মান কত আসছে 185 না, 185.90, 185.90 আসছে নাকি? আচ্ছা ফাইন, 185.90, এটাকে কত দ্বারা ভাগ করে দিবি? 32 দিয়ে ভাগ করবি, ভর সংখ্যা দিয়ে ভাগ করবি। তো এখানে আসছে 185.9 মেগা ইলেকট্রন ভোল্ট, তাই তো? 185.9, তাহলে কত আসছে 909 বা 91, আচ্ছা হোয়াট এভার, 5.794, ভেরি গুড ভেরি গুড। কত আসছে? 5.794 মেগা ইলেকট্রন ভোল্ট, 5.794 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, দ্যাট ইজ ইট। আশা করি সবাই একটা নিউক্লিয়াসের স্টেবিলিটি সম্পর্কে জানো, ম্যাস ডিফেক্ট সম্পর্কে জানো, এবং বাইন্ডিং এনার্জি সম্পর্কেও জানো। ঠিক আছে, আই হোপ প্রত্যেকেই জিনিসটা বুঝতে পারছো। অ্যান্ড লেটস ডু অ্যানাদার ওয়ান। এটাও আমাদের বুয়েট ভর্তি পরীক্ষাতে আসা একটা কোয়েশ্চেন। নাইট্রোজেন 714 এর প্রকৃত ভর 14.00002 AMU, এনবি পার নিউক্লিয়ন কত? এনবি পার নিউক্লিয়ন কত? এই অঙ্কটা তোমরা নিজেরা এখন করবা। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা নিজেরা করবা, সবাই করবো, এখনই করব। এই ম্যাথটা আমরা প্রত্যেকে এখনই করব। ঠিক আছে, এনবি পার নিউক্লিয়নের ভ্যালু কত? নাইট্রোজেন 714 এর প্রকৃত ভর। ভাইয়া তোমাদের নিশ্চয়ই মনে আছে, যদি প্রশ্নে আমি লিখে দিয়ে আসছিলাম, যদি প্রশ্নে প্রকৃত ভর দেওয়া থাকে, খেয়াল করো কি ভর দেওয়া, একটু খেয়াল করো, প্রকৃত ভর দেওয়া। যদি প্রশ্নে প্রকৃত ভর দেওয়া থাকে গাইস, যদি প্রশ্নে প্রকৃত ভর দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে অঙ্ক করব? দেখো, নাইট্রোজেন কত দেওয়া? 714। এখান থেকে আমি বলতে পারি আমার এখানে প্রোটন আছে 7টা, আমার এখানে নিউট্রন আছে 7টা, এবং এবার কিন্তু আমার এখানে ইলেকট্রনকেও কাউন্ট করতে হবে। কেন আমি এখন ইলেকট্রনকে কাউন্ট করতেছি ভাইয়া? তোমাদেরকে বলে দিছিলাম, যদি পরমাণুর প্রকৃত ভর দেওয়া থাকে, যদি পরমাণুর কি ভর দেওয়া থাকে ভাইয়া? প্রকৃত ভর দেওয়া থাকে। প্রকৃত ভর দেওয়া থাকলে ইলেকট্রনের ভরকে কাউন্ট করতে হয় কখন? যখন আমি থিওরিটিক্যাল ভরটা কাউন্ট করতেছি। এখানে আমার এখন কি করতে হবে? 7 ইন্টু ইলেকট্রনের, প্রোটনের ভর, প্রোটনের ভর কত? 1.00728 যোগ 7 ইন্টু নিউট্রনের ভর 1.00866 প্লাস এইখানে লিখতে হবে 7 ইন্টু, প্লাস খেয়াল করো এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে 7 ইন্টু 0.00054 AMU। খেয়াল করো কেন ইলেকট্রনেরটা এখানে আমি যোগ করছি, বলো কেউ কি বলতে পারবা কেন নিউট্রনটা যোগ করছি? কারণ পরমাণুর প্রকৃত ভর দেওয়া আছে। আমি তোমাদেরকে একটা নোট লিখে দিয়ে আসছিলাম, তোমাদের মনে আসছে কিনা একটু খেয়াল করো। এই যে এখানে তোমাদের নোটটা ছিল, যদি পরমাণুর প্রকৃত ভর দেওয়া থাকে তখন ইলেকট্রনের ভর যোগ করতে হয়। দেখো ভর ত্রুটি কোথায় হয়? ভর ত্রুটি নিউক্লিয়াসে হয়। কেন হয়? নিউক্লিয়াসে আটকে রাখার জন্য, নিউক্লিয়াসে আটকে রাখার জন্য, নিউক্লিয়াসের প্রোটন নিউট্রনগুলোরে নিউক্লিয়াসের মধ্যে বাইন্ধা রাখার জন্যই তো ভর ত্রুটি হয়, তাই না? যেইটুকু ভর কমে যায় এতটুকু ভরই হচ্ছে এনার্জিতে কনভার্ট হয়ে তাদেরকে আটকায় রাখে। তো তাইলে তো সবসময় ভর ত্রুটি বের করার সময় নিউক্লিয়াস নিয়ে ক্যালকুলেশন করার কথা। ইলেকট্রন তো আমরা আসলে কখনোই ক্যালকুলেশন করি না, যেহেতু ভর ত্রুটি হয়ই হচ্ছে নিউক্লিয়াসে। দ্যাটস ওয়াই দেখো আমরা সবসময় কিন্তু নিউক্লিয়াসের ভর মানে প্রোটন আর নিউট্রনের ভর নিছি। এখানেও দেখো প্রোটন আর নিউট্রনের ভর নিছি, ইলেকট্রনের ভর যোগ করি নাই। খালি একটা মাত্র কেস, যদি কখনো পরমাণুর প্রকৃত ভর দেওয়া থাকে, দেখো বলে দিছে এর প্রকৃত ভর। এই এর প্রকৃত ভর মানে হচ্ছে এখানে পুরো পরমাণুর ভর দেওয়া আছে, অর্থাৎ ইলেকট্রন সহ ভর দেওয়া আছে। তার মানে এখানে যে ভরটা দেওয়া আছে এই ভরটা ইলেকট্রন সহই দেওয়া আছে, পুরা পরমাণুর ভর, মানে নিউক্লিয়াসের ভর না। যেমন আগেরবার তুমি কি করছো? বিয়োগ করছো। কার ভর বিয়োগ করছো? দেখো আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর মানে আসলে নিউক্লিয়াসের ভর। তার আগে তুমি কাকে বিয়োগ করছো? দেখো এখান থেকে 4 বিয়োগ করছো। 4 কার ভর? ভর সংখ্যা মানে নিউক্লিয়াসের ভর বিয়োগ করছো। বাট এখন দেওয়া আছে পুরো পরমাণুটার ভর। দ্যাটস ওয়াই যখন পরমাণুর প্রকৃত ভর দেওয়া থাকে তখন প্রোটন এবং নিউট্রনের সাথে ইলেকট্রনের ভরটাও যোগ করতে হয়। কারণ এখন এই যে ভরটা দেওয়া আছে এটা একবারে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন সবারটা যোগ করে দেওয়া আছে। তো দ্যাটস ওয়াই আমি যখন থিওরিটিক্যাল ভরটা বের করব
তখনও আমাকে ইলেকট্রনকে যোগ করে নিতে হবে। তাহলে কখন তুমি ইলেকট্রন যোগ করবা? ওয়ান অ্যান্ড অনলি কেস যদি পরমাণুর প্রকৃত ভর দেওয়া থাকে প্রশ্নে। ওকে, সো আসো তাহলে আমরা তারপরে অঙ্কটা এবার করে ফেলি। তাহলে এখান থেকে আমরা আমাদের থিওরিটিক্যাল ভরটা পেয়ে গেছি, এত এ এম ইউ, অ্যান্ড বাকিটা তোমাদের এইচ ডাব্লিউ, বাকিটা হচ্ছে এইচ ডাব্লিউ, বাকিটা তোমরা নিজেরা করবা। ওকে, বাকি পুরো কাজটা তোমরা নিজেরা করবা, বাকিটা এইচ ডাব্লিউ, অ্যান্ড আশা করি সবাই পারবা ইনশাল্লাহ। হ্যাঁ, ওই যে তোমরা অ্যান্সার দিয়েও দিছো 7.55, ভেরি গুড। অস্থির, অস্থির পোলাপান সব, অস্থির, মানে এক একটা জেম, মানে তোরা এক একটা জেম, কী সব পোলাপান যে পড়াই এই কোর্সটাতে, অসাধারণ পোলাপান সব, অস্থির এবং অসাধারণ পোলাপান। ঠিক আছে, ওকে, সো আই হোপ সবাই বুঝতে পারছো গাইস, বুঝা গেছে ডিফারেন্সটা কি বুঝতে পারছো? তাহলে ওকে, সবাই বুঝছো কিনা কমেন্ট করে জানাইও। সবাই বুঝতে পারছো কিনা, প্রতিটা কনসেপ্ট প্রত্যেকের ক্লিয়ার হয়েছে কিনা, প্লিজ ডু লেট মি নো, আমাকে অবশ্যই জানাবা সবার প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, প্রত্যেকটা জিনিস বুঝতে কারো কোনো অসুবিধা আছে কিনা, যদি কারো প্রবলেম থাকে অবশ্যই 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 আমাকে জানাবা, ঠিক আছে, অবশ্যই জানাবা। অ্যান্ড ভর ত্রুটি, তারপরে হচ্ছে এনবি পার নিউক্লিয়ন, স্ট্যাবিলিটি, প্রতিটা কনসেপ্ট আশা করি সবার কনসেপ্ট ক্লিয়ার, কেমনে বের করবা, কখন কি হবে, আই গেস সব কিছু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এবং গড় আপেক্ষিক পারমাণবিক ভর, এটা আমাদের 9-10-এও ছিল, এটা তোমরা পড়ছো। বাট এরপরে এই জিনিসগুলো, এই যে এএমইউ আর হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, এই দুটার মধ্যে স্টুডেন্টরা প্রায়ই গ্যাঞ্জাম করে। সো আশা করি এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়েছে তোমাদের সবার। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, তো আজকের মতো ক্লাস এখানেই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, বিদায়। দেখা হবে আমাদের পরবর্তী লেকচারে। আর পরবর্তী দিন আমরা আরেকটা চমৎকার টপিক নিয়ে আলোচনা শুরু করব। ঠিক আছে, টাটা।